ও ও আমার জীবন সাদামাটা। জীবনে ভালোবাসাকে প্রশ্রয় দেয়নি। আশেপাশে যা যা দেখি তা দেখলেই রিলেশন করতে ভয় হয়। রিলেশন করে বিয়ে করে হাতে গোনা কয়েকজন ছাড়া সুখী হতে দেখিনি। সত্যি বলতে সুখ ভাগ্যে না থাকলে কারো কিছু করার থাকে না। আর বন্ধুরা রিলেশন করে, তাই তাদের অবস্থা দেখে আরও রিলেশন করি না। ফ্রেন্ড সার্কেল অনেক বড়, কিন্তু ভালো বন্ধু বলতে হাতে গোনা কয়েকজন। ফ্যামিলি মধ্যবিত্ত, বাবা মায়ের একমাত্র সন্তান। বন্ধুরা কলেজের মাঠে বসে আছি, তখন তামিম এসে বলল। আমি বাসায় চলে গেলাম। তামিমের দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে? তোর চোখে মুখের এমন অবস্থা হয়ে আছে কেন? না, কিছু হয়নি। আচ্ছা থাক, বাসায় গেলাম। চলে যেতে যাবে, তখন উঠে হাত ধরে বললাম, কি হয়েছে? ফ্যামিলি প্রবলেম না কলেজে কোনো প্রবলেম হয়েছে? তুই তো কিছু না বলে যেতে পারবি না। বল কি হয়েছে, না হলে যেতে পারবি না। আমি কি চরিত্রহীন লম্পট? আমার পরিবার কি খারাপ? আমার পরিবার কি ছোট লোক? কথাগুলো বলে মাথা নিচু করে নিয়েছে। তোকে এগুলো কে বলেছে? নীলুফা ম্যাম, যত সমস্যা ফারজানার জন্য হয়েছে। দেখি ফারজানা এদিকে আসছে। ফারজানা আবার কি করলো? কিছু বলছে না। ফারজানা আসতেই রেগে ওর দিকে এগিয়ে যেতে যাব, তখন তামিম হাত ধরে চোখের ইশারায় কিছু বলতে বারণ করছে। তোকে বলেছি না আমার বন্ধুর থেকে দূরে থাকতে? এ বেয়াদব, তোর প্রবলেমটা কি? তুই আমার ফ্রেন্ডের কাছে চাসটা কি? তুই না 2 দিন আগে ব্রেকআপ করে নিলি, তাহলে নির্লজ্জের মতো আবার এসেছিস কেন? সরি, আমি বুঝতে পারিনি যে নীলুফা ম্যাম এমনভাবে তোমাকে অপমান করবে। সরি মাই ফুড, তোর কি ন্যূনতম লজ্জা নেই? তোর জন্য আমার বন্ধুকে কেন অপমানিত হতে হলো? তুই চুপ থাক না ভাই। ভালোবাসা উতলে উঠছে, এরপর থেকে কানের পাশে ঘ্যান ঘ্যান করলে জায়গা মতো লাথি দিব। আর তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যেতে পারিস না? ফারজান আর কিছু বললো না, চলে গেল। আর তুই বাসায় গেলে যেতে পারিস। তামিমা চলে গেল। এই জন্য কোনো মেয়ে মানুষকে পছন্দ করি না। বাসা থেকে বিয়ে ঠিক করেছে, বাসায় যেতে হবে। আর তোদের সবাইকে দাওয়াত রইলো। তামিম চলে গেল, কিন্তু বললো না, পরে ফোন করে বলে দিব। আর উম, আর দেখা হবে না, বিকালেই বাসায় যেতে হবে। বলিস কি? কিন্তু মেয়ে দেখতে কেমন? তুই তো মেয়েকে দেখিসনি, আগে তো কিছু বলিসনি, আর হুট করে বলিস বিয়ে। আমার ফুফাতো বোনের সাথে বিয়ে, মেয়েকে কি আর দেখবো? সেই ছোট্ট থেকেই দেখে এসেছি। বন্ধু, কি কি দেখেছিস? ছোট থাকতে দেখেছিস তাই বলে এখনো বড় হয়ে দেখবি? তুই বড় মাপের লুচ্চাবে। শালা লুইচ্ছা, ভালো হয়ে যা। কিন্তু তুই জীবনে কি করলি? বিয়ের কয়েক মাস হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত তুই কিছু দেখতেই পারলি না। বোকাসোদা। হাসি মজা করতে করতেই ক্লাসের সময় হয়ে গেল, তাই সবাই মিলে ক্লাসে চলে এলাম। প্রথম ঘন্টা নীলুফা ম্যামের, তাই ম্যাম এলো। এই মহিলাকে দেখলে ইচ্ছে করে গালের উপর থাপ্পড় বসিয়ে দিই, যদিও আমাকে কিছু বলার সাহস করে না। একবার তার সাথে একচোট হয়েছিল, মানে ঝামেলা। আর আপনাদের মাইন্ড ঠিক করেন মিয়া। ওই ঝামেলার পর থেকে আমাকে আর কিছু বলে না। আমাকে দেখলেই আমার দিকে রেখে তাকায়, মনে হয় চোখের আগুন দিয়ে পুড়িয়ে মারবে। একে একে ক্লাস শেষ করে বাসায় এলাম। কিরে, তোর সাথে নীলা আসেনি? কিছু না বলে পাশ কাটিয়ে চলে এলাম রুমে। রুমে এসে ফ্রেশ হয়ে এসে খেতে বসলাম। খাচ্ছি, তখন আমার পাশে দাঁড়ালো। কিছু কি বলবা? তুই মেয়েটার সাথে এমন করিস কেন? তুমি আমার থেকে কি চাচ্ছ? তুমি আমাকে কি করতে বলছো? দিন দিন কিন্তু তোর ব্যবহার খারাপ হয়ে যাচ্ছে। মাইর খাওয়ার ইচ্ছা করছে? আমাকে ভালোভাবে খেতে দাও, আর খেতে দেওয়ার ইচ্ছে না থাকলে আমার কানের পাশে ঘ্যান ঘ্যান করো। সত্যি তোর ব্যবহারটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তুই অনেক বেয়াদব হয়ে গেছিস। আপনার ছেলেকে দাঁড়াতে বললাম, কিন্তু না দাঁড়িয়ে আমাকে রেখে চলে এলো। আমার সাথে বাজে ব্যবহার করে, বাজে ভাষা ইউজ করে। তোর এত অধঃপতন হয়েছে? তুই আমার ছেলে, এটা ভাবতেই আমার লজ্জা করে। প্লেট সরিয়ে উঠে গেলাম। কানের পাশে এমন ঘ্যান ঘ্যান করলে কার ভালো লাগে? একবার হলে ঠিক আছে, কিন্তু প্রতিনিয়ত এমন করলে কার ভালো লাগে? 'ভাত রেখে উঠে যাচ্ছিস কেন? খাবার নষ্ট হবে না? 'ভাত রেখে উঠে যাচ্ছিস কেন? খাবার নষ্ট হবে না? 'ভাত রেখে উঠে যাচ্ছিস কেন? খাবার নষ্ট হবে না? 'ভাত রেখে উঠে যাচ্ছিস কেন? খাবার নষ্ট হবে না? 'ভাত রেখে উঠে যাচ্ছিস কেন? খাবার নষ্ট হবে না? 'ভাত রেখে উঠে যাচ্ছিস কেন? খাবার নষ্ট হবে না? 'ভাত রেখে উঠে যাচ্ছিস কেন? খাবার নষ্ট হবে না? 'ভাত রেখে উঠে যাচ্ছিস কেন? খাবার নষ্ট হবে না? 'ভাত রেখে উঠে যাচ্ছিস কেন? খাবার নষ্ট হবে না? 'ভাত রেখে উঠে যাচ্ছিস কেন? খাবার নষ্ট হবে না? 'ভাত রেখে উঠে যাচ্ছিস কেন? খাবার নষ্ট হবে না? 'ভাত রেখে উঠে যাচ্ছিস কেন? খাবার নষ্ট হবে না? 'ভাত রেখে উঠে যাচ্ছিস কেন? খাবার নষ্ট হবে না? 'ভাত রেখে উঠে যাচ্ছিস কেন? খাবার নষ্ট হবে না? 'ভাত রেখে উঠে যাচ্ছিস কেন? খাবার নষ্ট হবে না? '
এগুলো কি তোর বাপে খাবে? বেশি নিয়ে হাত ধুয়ে রুমে এলাম। এসে বিছানায় শুয়ে ফোন টিপতে শুরু করি। এইসব কিছু নিয়ে অতিষ্ঠ হয়ে গেছি। আমার অওদার জন্য আমি বলির পাঠা। একে 1 বছরের সিনিয়র, 2 অসভ্য, কথা বলার লিমিট নেই, 3 অহংকারী বদমেজাজি। কিন্তু মা বাবার সামনে এমনভাবে থাকে যেন কিছুই জানে না, বুঝে না। সুযোগ পেলে আমাকে আব্বু আমার কাছে বকা খাওয়াই। আমাকে তো কিছু বলতে পারে না। আমার এক থাপ্পড় খেয়েই আমার কানের পাশে ঘ্যান ঘ্যান করা বন্ধ হয়ে গেছে। বিয়ে হয়েছে 5 মাস, কিন্তু আমাদের মধ্যে কোনো কিছু হয়নি। ঠিকমতো কথাও হয় না। একই রুমে থাকি, একই ছাদের নিচে থাকি, কিন্তু মনে হয় কেউ কাউকে চিনি না। আম্মুর বান্ধবীর মেয়ে, তার নাকি ওয়াদা করেছিল ওদের ছেলে মেয়ে হলে বিয়ে দিবে। সেই ওয়াদার কুরবানি আমরা দুইজন। প্রথম মাস কিছু বলিনি, কিন্তু যখন নীলাকে ভালো লাগতে শুরু করলো তখন অল্প কেয়ার, অল্প কথা বলার চেষ্টা করতে শুরু করি। কিন্তু সেটা তার সহ্য হয়নি, তাই তারপর থেকে আর কিছু বলিনি। 2 দিন পর মাহিনের বিয়ে, তাই ওদের বাসায় যাব ভাবছি। আমি আর তামিম যাব, কারণ আর কেউ যাবে না বলল। আর তামিম না গেলে আমি যাব একাই, তাও কিছুদিনের জন্য হলেও শান্তিতে থাকবো। না খেয়ে চলে আসলি কেন? খেতে দিবা না তাই তো আমার কানের পাশে ঘ্যান ঘ্যান শুরু করে দিয়েছিলে। আর খিদে নেই, যা বলতে এসেছো বলে ফেলো। মেয়েটাকে মেনে নিতে সমস্যা কোথায়? আমার কোনো সমস্যা ছিল না, সব সমস্যা তোমার ওই আদরের বৌমার। তোমাদের যতটা নম্র ভদ্র দেখায় ততটা ভালো সে না। তোমাদের জন্য আমার হাসি খুশি জীবনটা শেষ হয়ে গেছে। দেখছেন আম্মু কেমন সব দোষ আমার উপর চাপাচ্ছে? আমি কি করেছি বলেন? সব কিছুতেই আমাকে দোষ দেয়। রেগে নীলার দিকে তাকাতেই ওয়াশরুমে চলে গেল। আমি আর এমনভাবে থাকতে পারবো না, তালাক দিয়ে দিব। তোমরা ভালো থাকলেও আমি ভালো নেই। এই কথা দ্বিতীয়বার মুখ দিয়ে আর বের করবি না, না হলে তোর জন্য সেটা ভালো হবে না। তো এমনভাবে আর কতদিন চলবে? তোমরা এই মেয়েকে তোমাদের কাছে রেখে দিতে পারো, কিন্তু আমি এই মেয়েকে আমার বউ বানিয়ে রাখতে পারবো না। কি হিসেবে রাখবো? আমার কি আরেকটা ছেলে আছে? তোর সাথে কথা বললে বলাই হবে। আম্মু চলে গেল। মাহিনকে ফোন দিলাম, রিসিভ করতে বললাম, কোথায় তুই? এই তো শুয়ে আছি। কেন, কি হয়েছে? আমি তো ওর সাথেই যাব। তুই কি আমাকে তোর সাথে নিয়ে যাবি? ভালোই তো, তোকে নিয়ে যাবো না কেন? তামিমকে ফোন দিয়েছিলাম, কিন্তু যাবে না বলছে। তুই যখন যাবি বলছিস তখন রেডি হয়ে মেসের সামনে চলে আয়, ভাবিকে সাথে করে নিয়ে আয়। এমন জায়গায় লাথি দিব যে বাবা ডাক থেকে বঞ্চিত হয়ে যাবি। কয়টার দিকে আসবো বল? ওখানে কয়েকদিন থাকলে এইসব পেরেশান থেকে মুক্তি পাবো। বিরক্ত হয়ে গেছি ভাই। বুঝলাম, তুই 4:45-এ আমার বাসার সামনে চলে আয়। 5টার বাসে বাসার উদ্দেশ্যে রওনা দিব। 7টা বাজতে বাজতে বাসায় চলে যাব। আচ্ছা ঠিক আছে। ফোন কেটে দিলাম। দেখি নীলা আমার দিকে তাকিয়ে আছে। এমনভাবে তাকিয়ে থাকার কিছু তো দেখি না। আপনি কোথায় যাবেন? কোনো রিপ্লাই দিলাম না। উঠে ব্যাগ বের করে কয়েকটা পোশাক থেকে প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিলাম। নীলা কিছু না বলে বাইরে চলে গেল। দেখি আম্মুকে সাথে করে নিয়ে এলো। কোথায় যাবি তুই? মাহিনের বিয়ে, ওর সাথে ওদের বাসায় যাব। ওখানে কিছুদিন থাকবো, তারপর বাসায় আসবো। যাবার প্রয়োজন নেই। তোমার মনে হয় তোমার কথা শুনবো? আম্মু আর কিছু বললো না। বিছানায় শুয়ে গেলাম। একটু চুপ থেকে আবারও বলল, নীলাকে সাথে করে নিয়ে যা। আমি কাউকে সাথে নিয়ে যেতে পারবো না। আর শুধু আমাকে দাওয়াত দিয়েছে, আর কাউকে না। আমি আর কিছু বললাম না। আম্মু আর কিছু বললো না, চলে গেল। বিকেলে মাহিনের মেসের সামনে চলে এলাম। তারপর দুজনে একটা রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডের দিকে যেতে শুরু করলাম। ভাবছি নীলাকে তালাক দিয়ে দিব। এমনভাবে আর সংসার জীবন পার করতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে আমি এক বন্দি পাখি, ডানা মেলে উঠতে চাচ্ছি, কিন্তু পারছি না। ঘুড়ির মতো আকাশে বাতাসে ভেসে বেড়াতে ইচ্ছে করছে, এবং সেটাই করছিলাম। কিন্তু বিয়ে দিয়ে দিল। বিয়ে করলে কি এমনি মনে হয়? এটা বলতে যে তোদের মধ্যে কোনো প্রকার সম্পর্কই নেই, তোদের মধ্যে বন্ডিংই নেই, মনের মতো লাইফ পার্টনার না হলে এইসব মনে হয়? হতে পারে। বিয়ে কর, কিছুদিন যাক, তারপর বলিস কেমন কি। তামিম কি জন্য আসলো না? বলছে ওর কেমন কাজিনের বিয়ে,
ওখানে তোকে থাকা লাগবে। এখন কি আর বলবো বল? ও, ওর কাজিন কোনটা বিয়ের মতো? কই চোখে পড়ে না তো। তামিমকে জিজ্ঞেস করতে হবে। দাঁড়া ফোন দিই। না, এখন না, পরে ফোন দেওয়া যাবে। ভাবিকে তোর ভালো লাগে না? কাউকে ভালো লাগার কারণ থাকা লাগে ভাই। কোন কারণে ভালো লাগবে? এমন সব মানুষকে ভালো লাগে না, আর ভালো লাগবেও না। তালাক দেওয়া, এটাকে ভালোভাবে দেখছিলাম। কথা বলে সবকিছু মিটমাট করে নে। তোর মনে হয় এই 5 মাসে ট্রাই করিনি? বাদ দে, এসব মানুষ কখনো ঠিক হবে না। আমাদের ওখানে একটা ফ্যামিলি আছে, ওদের 2টা ছেলে মেয়েও আছে, কিন্তু তাদের মধ্যে মিল নেই। আন্টিটা একটু অহংকারী, নিজের হাজব্যান্ডকে ঠিকমতো সম্মান দেয় না। বাইকে করে ওই আন্টি কোথাও গেলে আঙ্কেলের থেকে 1 হাত দূরে বসে থাকে, কারণ আঙ্কেল থেকে আন্টি একটু বেশি সুন্দর, ভালো স্টুডেন্ট, ভালো পজিশনে জব করে। তাদের নিয়ে অনেক কথাই আছে ভাই। তোর মনে হয় এসব মেয়ে ভালো হবে? তাই আমি ভেবেছি তোর বাসা থেকে ফিরে উকিলের সাথে কথা বলবো। তোর সিচুয়েশন বুঝলাম, কিন্তু এতদিন যখন অপেক্ষা করছিস তখন আর কয়েকটা মাস দেখ। এত তাড়াহুড়া করার প্রয়োজন নেই। অনেক সময় অপেক্ষা করলাম, যেখানে সম্মান নেই, মর্যাদা নেই, সেখানে থেকে অপমানিত হবার প্রয়োজন আছে? কি বলবো বুঝতে পারছি না। দুজনে কথা বলতে বলতে চলে এলাম বাস স্ট্যান্ডে। এসে 2টা টিকিট কেটে বাসের জন্য অপেক্ষা করতে শুরু করি। একটু পরে বাসা আসতে চলে এলাম মাহিনের বাসায়। এসে আঙ্কেল আন্টির সাথে কথা বলে মাহিনের রুমে এলাম। ওই মেয়েটা কে রে? কোন মেয়ের কথা বলছিস? যে মেয়েটা নীল রঙের জামা পরেছিল। আমার চাচতো বোন, আপন না। বুঝলাম, সুন্দর আছে, ক্রাশ খাবার মতোই, কিন্তু এখন আর মেয়ে মানুষকে ভালো লাগে না। আহারে কি অবস্থা! হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। আসতে না আসতেই আমার চাচতো বোনের দিকে নজর দিয়েছিস। আরে না, সুন্দর তাই বললাম। ওয়াশরুম কোন দিকে? 1 নাম্বার পেয়েছে ভাই। আয় আমার সাথে। বাসায় আসতে না আসতেই তার বেগ পেয়েছে। হ, মাহিনের সাথে ওয়াশরুমের সামনে এলাম। ওয়াশরুম দেখিয়ে দিয়ে চলে গেল। আমিও হালকা হয়ে বেরিয়ে মাহিনের রুমে আসি। চলে আসি। রাতে খাবার সময় আরে ভাই, খাও খাও, আমাদের গ্রামের খাবার তোমাদের শহরের মানুষের পছন্দ করবা কিনা দেখো। কি যে বলেন না ভাবি, খাবার তো অনেক সুন্দর, আর গ্রামের শাকসবজি সতেজ। ধন্যবাদ। লজ্জা না পেয়ে যা যা লাগবে নিয়ে নাও। হুম, সবার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। যেমন মাহিনের ভাবি, ভাইয়া, আব্বু আম্মু, সবার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করে রুমে এলাম। কিরে, কি অবস্থা? আগামীকাল বিকেলে দেখা করবি? কি জন্য ওখানে বন্দি হয়ে আছিস? নিজের স্বাধীনতা মতো এখানে সেখানে ঘুরতে পারিস না, ইচ্ছে মতো চলতে পারিস না। আমার বরকে দেখ তো, কোথাও যেতে বাধা দেয় না। সপ্তাহে 2 দিন রেস্টুরেন্টে নিয়ে যায়, মার্কেটে নিয়ে যায়। আমাকে কি জন্য বলছিস? খোঁচা দেওয়ার জন্য? তুই কি জন্য ওই বিয়েতে রাজি হয়েছিলি? কি করব? আম্মু ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করালো। আমার কিছু করার ছিল না। তাই বলে তোর পছন্দ অপছন্দ নেই, এটা কোনো কথা হলো? ডিভোর্স দিয়ে দিলেই তো পারিস। ডিভোর্স দিব কেন? ভালোই তো আছি এখানে। আমার এত সুখের সংসার ছেড়ে কেন যেতে যাব? ওখানে তুই সুখে আছিস? কিভাবে সুখে আসছিস? ছেলেটা তোর থেকে ছোট, কোনো জব করে না। ওই ছেলে তোর পছন্দের না, তোর মনের মতো না, তোর কোনো খরচ দেয় না। তাহলে কোন দিক দিয়ে সুখে আছিস? আমার শাশুড়ি ভালো, আমার শ্বশুর আমার হাত খরচ দেন। পড়াশোনা শেষ করে কি করতে চাচ্ছিস? জব। এত পড়াশোনা করে যদি জব নাই করলাম তাহলে করলামটা কি? তুমি তোমার ছেলের বিয়ে দিয়েছ, তুমি ভালো মন্দ সব কিছু বোঝো। তোমার ছেলে ডিভোর্স দিবে না রাখবে সেটা আমি কিভাবে বলবো? তুমি আর তোমার ছেলে ভালো জানো। এমনভাবে কথা বলছো মনে হচ্ছে ওটা তোমার ছেলে না, তুমি বাইরের মানুষ, তোমার কোনো দায়িত্ব কর্তব্য নেই। এই, আমার কিছু বলার নেই। তুমি তোমার ছেলের পছন্দ অপছন্দ জিজ্ঞেস করেছিলে? তোমার ছেলে হঠাৎ ডিভোর্সের জন্য কেন বললো জিজ্ঞেস করেছো? নীলাকে তার পছন্দ না, তাই এমন বলছে। নীলা তোমার ছেলেকে পছন্দ করে। তোমার মনে হয় তাদের সম্পর্কের মধ্যে
তাদের মধ্যে সম্পর্ক ঠিকঠাক আছে? আমি কিছু বলতে পারবো না, তোমরাই ভালো জানো। মেনে নিলাম আকাশ পছন্দ করে না, নীলার খোঁজখবর নেয় না, কিন্তু নীলা কি নেই? আগামীকাল জিজ্ঞেস করিও তো আকাশের সাথে কথা বলেছে কি না। এক হাতে তালি বাজে না। দ্বিতীয়বার আমার সামনে এসব নিয়ে কিছু বলতে আসবে না। রাতে দুজনে একসাথে শুয়ে আছি, দুজনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি। কথা বলতে বলতে এক পর্যায়ে বললাম, 2 দিন পর বউ নিয়ে ঘুমাস, আপাতত আমার সাথেই ঘুমা। তার বলতে বাসরাত নিয়ে কত স্বপ্ন, কত আশা, কত কি ঠিক করা আছে। আহা, কি আনন্দ, কি খুশি। মধু মধু, খেলেও পস্তাতে হবে, না খেলেও পস্তাতে হবে। যেমন তুই না খেয়ে আফসোস করছিস, চোখের সামনে চাক আছে, মধু আছে, কিন্তু খেতে পারছিস না। আহ, কি কষ্ট। তোর কষ্টের কথা শুনে আমার নাক দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে। কেন নিচ দিয়ে পানি পড়ে না? মুখ বন্ধ কর শালা। আর রেগে যাচ্ছিস কেন? আর পানি পড়ে কি পড়ে না তোকে বলতে হবে? সে বুঝতে পারছি। দুজনে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। চল, আমাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখবি। সব সময় বসে থাকা যায় নাকি? নতুন জায়গায় এসেছি, ঘুরে না দেখলে কি চলে নাকি? দাঁড়া, রেডি হয়নি। ব্যাগ থেকে পোশাক বের করে ঠিকঠাক হয়ে রেডি হয়ে নিলাম। তারপর দুজনে বেরিয়ে হাঁটতে শুরু করি। বৌমা, এবার তো ভেবে নাও, আমাদের তো ইচ্ছে করে নাতিপুতির মুখ দেখতে। না, আসলে আম্মু, আকাশ কি ফোন দিয়েছিল? কথা হয়েছে? গতকাল থেকে কথা হয়নি, আমাকে ফোন বা মেসেজ দেয়নি। তুমি ফোন দাওনি? দেওয়া হয়নি। তোমাদের মধ্যে সব ঠিক আছে তো? এই 5.5 মাসে তোমাদের ব্যবহার একটুও পরিবর্তন হয়নি। এমন মনে হয় কেউ কাউকে চিনো না। সব কিছু তো স্বাভাবিক আম্মু, আজব তো কিছু দেখছি না। তুমি কি জানো আকাশ গতকাল কি বলেছে? তোমাকে তালাক দিবে বলেছে। হোয়াট? ডিভোর্স মানে? কিন্তু কেন? তোমরা জানো তোমাদের মধ্যকার রিলেশন কেমন? আকাশ কেন এমন বলল? আমরা কি ভুল করেছি সেটা ভালোভাবেই বুঝতে পারছি। আমার ছেলেকে তোমার সাথে জোর করে বিয়ে দেওয়া উচিত হয়নি। আমার ছেলের সাথে না ভালো লাগলে তুমি চলে যেতে পারো। আমি জোর করে তোমাকে রাখতে চাইবো না। গতকাল এগুলো ভেবে ঘুমোতে পারিনি। আমি সব কিছু লক্ষ্য করে দেখেছি, তোমাদের মাঝে কিচ্ছু ঠিক নেই। এমনভাবে সংসার করার চেয়ে না করাই ভালো। তোমরা তোমাদের মন মতো দেখে শুনে পছন্দ করে বিয়ে করতে পারো। ডিভোর্সের কথা শুনে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে। আমি কি জবাব দেব বুঝতে পারছি না। আমিও তো মনে মনে চাইছিলাম যে ডিভোর্স হয়ে যাক, তাহলে মনের ভেতর এমন মোচড় দিয়ে উঠলো কেন? আমি কি আকাশকে ভালোবেসে ফেলেছি? কিন্তু কিভাবে? কখন এই ভালোবাসা জন্ম নিল? কখনো তো ওর প্রতি ভালোবাসা ফিল করিনি। আমি তো আকাশকে সহ্যই করতে পারি না। দেখলেই রাগ হয়, গলা দিয়ে খাবার নামছে না, মনে হচ্ছে খাবার গলায় আটকে গেছে। সব কিছু ভেবে দেখলাম আমাদের সব কিছু ভুলেছিল। আমরা দুই বান্ধবী আমাদের ভুল ওয়াদার কারণে ভুল করে তোমাদের বিয়ে দিয়ে দিলাম। তোমাদের মতের বাইরে গিয়ে বিয়ে দেওয়া উচিত হয়নি। এমনভাবে সংসার চলে না। যেখানে দুজনের মিল মোহাম্মদ সম্মান শ্রদ্ধা নেই, সেখানে সংসার শুধু তামাশা মাত্র। আমি আমার বান্ধবীর সাথে কথা বলবো, সব কিছু খুলে এবং বুঝিয়ে বলবো। আমাকে এই বিষয়ে কিছু বলার প্রয়োজন নেই। সরি, তো কি করব বলছো? ইচ্ছার বিরুদ্ধে আর কিছু করার প্রয়োজন নেই। তোমাদের সুতো কেটে দিব, যেখানে খুশি সেখানে উড়ে বেড়াও। আমি কি বলবো বুঝতে পারছি না। আমার কাছে বলার মতো ভাষা নেই। এতদিন এই কথা বলিনি, কিন্তু হঠাৎ এমন কথা কেন বললো? আমি কি করলাম? তুমি তো অনেক দিন থেকে তোমার বাবার বাসায় যাওনি, আকাশও বাসায় নেই। ইচ্ছে করলে যেতে পারো, তবে তুমি কি চাও সেটা বলেছেও। আমি চাই না ডিভোর্স হোক। যদি তাই হয়ে থাকে তাহলে তোমাদের মধ্যকার সম্পর্ক এমন কেন বৌমা? আমি জানি তুমি আমার ছেলেকে পছন্দ করো না। তোমার থেকে বয়সে ছোট হয়ে গেছে, কোনো জব করে না। আমার ছেলে তোমার ইচ্ছেগুলো
পূরণ করতে পারে না। তোমাদের মতো মডার্ন মেয়েরা কি চায় সেটা বুঝতে পারি, সেই চাওয়াগুলো পূরণও করতে পারে না। আম্মু তেমন না। তো কেমন? আমিও মেয়ে মানুষ, তোমার বয়স পার করে এসেছি, আমি এইসব কিছু বুঝি। আমি ভেবেছিলাম যে বিয়ের পর সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু গতকাল যে ডিভোর্সের কথা বলবে কল্পনাও করিনি। আম্মু আর কিছু না বলে চুপচাপ থাকলো, আর নীলাও চুপচাপ থাকলো। অল্প খেয়ে রুমে গিয়ে বিছানায় বসে কিছু একটা ভেবে আমার নাম্বারে ফোন দিল। ফোন বাজছে। ফোন বাজছে থেকে পকেট থেকে ফোন বের করে আশ্চর্য হয়ে পড়ে উঠলাম। হঠাৎ কি হলো? কারো কিছু হয়ে গেল নাকি? কারো কিছু না হলে তো কখনো ফোন দেওয়ার কথা না। রিসিভ করে বললাম, সব কিছু ঠিকঠাক তো? আব্বু আম্মুর কিছু হয়নি তো? এমন মনে হলো কেন? তাছাড়া কি মনে হবে? 1 মাস আগে আপনি লাস্ট ফোন দিয়েছিলেন যখন আম্মু অসুস্থ হয়েছিল। আমি জানি কারো কিছু না হলে আপনি ফোন দিবেন না। বেশি জানা ভালো না। কার কি হয়েছে এবার বলুন। কেন? এমনি কি ফোন দিতে পারি না? তোমাকে আমার মনে পড়লো তাই ফোন দিলাম। এইসব না বলে মূল কথায় আসেন। আমি জানি আপনি কোনো কারণ ছাড়া ফোন দেন না। সেই কারণটা বলুন। আমাকে ডিভোর্স দিতে চাওয়ার কারণ কি? আমি কি করেছি? আমি কি এতটাই খারাপ? ডিভোর্স দিতে চাওয়ার কারণ কি সেটা আপনি ভালো করেই জানেন। আর কি করেছেন না করেছেন সেটাও আপনি ভালো জানেন। আর আপনি খারাপ না ভালো সেটাও আপনি ভালো জানেন। আমিও হ্যাপি না, আপনিও হ্যাপি না। আমি এখান থেকে গিয়েই উকিলের সাথে কথা বলবো। আমাকে বোঝার চেষ্টা করেছো? দুঃখিত, আপনাকে বোঝার ক্ষমতা আমার নেই। আমাকে ব্লেম করবেন না। আপনাকে বোঝার প্রয়োজন নেই। কেন এমনভাবে বলছো? তুমি তো আমার সাথে ভালোভাবে কথা বলো না। একটা প্রবাদ বাক্য আছে, স্বভাব চাই না মলে কয়লা যায় না তুলে। আপনার স্বভাব কখনো পরিবর্তন হবে না জানি। আর কিছু বলার আগেই ফোন কেটে পকেটে রেখে দিলাম। বুঝলি, এখন আর কি শব্দ আমার? আমি তাকে বুঝি না, তার সাথে ঠিকমতো কথা বলি না, ব্লা ব্লা ব্লা। আমি আরও রাগিয়ে দিলাম। এমন কেন হয় আমার সাথে? এই ডিভোর্স আটকাতেই হবে। কি আর বলবো, তোর কথা শুনে যা বুঝলাম, তোর ডিভোর্স দেওয়ার ডিসিশন ঠিকই আছে। এমন মেয়ের সাথে সংসার করার চেয়ে না করা ভালো। সুখের খোঁজ করতে করতেই জীবন শেষ হয়ে যাবে। মনে হচ্ছে আবারও ফোন দিয়েছে। আমি বুঝতে পারি আমার থেকে মুক্তি চাই, কিন্তু হঠাৎ ফোন আর এইসব কিছু বলার কারণ বুঝে আসে না। দেখ, তোকে ভালোবেসে ফেলেছে কিনা। হয়তো ডিভোর্সের কথা শুনে সেটা বুঝতে পেরে তোকে ফোন দিয়েছে। এটা অসম্ভব। আর ভালোবাসলেও কিছু আসে যায় না। আমি যখন ভেবে নিয়েছি ডিভোর্স দিব, তখন দিবই। ওই মেয়ের সাথে সংসার করার বিন্দুমাত্র ইচ্ছে নেই ভাই। মানুষের খাসলত পরিবর্তন হবার না। প্লিজ ফোন রিসিভ করো, আমি তোমার সাথে কথা বলতে চাই। মাইনার সাথে ঘুরে ফিরে দুপুরে ওদের বাসায় এলাম। এসে গোসল করে খেতে বসলাম। আগামীকাল বিয়ে, ওগুলো নিয়েই কথা বলছে। খাওয়া শেষ করে মাহিনের রুমে এসে শুয়ে পড়ি। দেখি নীলা বেশ কয়েকবার মিস কল দিয়েছে। ইচ্ছে করছে না কথা বলতে। একটু পরে মাহিন এলে বললাম, তোর ঈদের পাঞ্জাবি নেই, হুদাই টাকা খরচ করার প্রয়োজন আছে? আরে আছে, কিন্তু অনেক পুরানো হয়ে গেছে। টাকা দিবে, সমস্যা কোথায়? কম সময়ের মধ্যে নিব। আর বাকি টাকা আমার পকেটে। ১,৫০০-এর মধ্যে সব কিছু সেরে নিব। হ্যাঁ, না হলে পকেটে টাকা থাকবে না। এমনভাবেই হাত খরচের টাকা বাঁচাতে হয়। বন্ধু, বিয়ে করেই ফেলবি সত্যি? ধুর হালা, বিয়ে করে ফেলে যেতে যাবো কেন? মানুষ বিয়ে করে ফেলার জন্য নাকি? রেখে দিয়ে একটু একটু খাবার জন্য মানুষ বিয়ে করে। কিন্তু তুই এমনভাবে হাসছিস কেন? তোর কপালে এইসব নেই। দেখ মনি, ওই সব নিয়ে কথা বলবি না। তুই তোর নিজের চরকায় তেল দে, না হলে ভাবির কানে এমন মন্ত্র দিব যে বাসর রাতে না খেয়ে ঘুমাতে হবে। এই যে আমি মুখে আঙ্গুল দিলাম, আর কিচ্ছু বলবো না। তবু তুই কোনো সর্বনাশ করিস না। আচ্ছা, তোর কি মনে হয় আমি কিছু বলতে পারি? দুজনে কথা বলতে বলতে ঘুমিয়ে যাই। বিকেলে মার্কেটে এসে পাঞ্জাবি আর পায়জামাই নিয়ে বাসায় এলাম। রাতে মাহিনকে হলুদ দেওয়া হলো। হলুদ দেওয়া শেষ করে এক সাইডে দাঁড়িয়ে আছি আর ফটো তুলছি। ক্যামেরা আমি নিয়ে এসেছিলাম। এই যে ক্যামেরাম্যান, আমার কয়েকটা ছবি তুলে দেন। সাইডে ফিরে দেখি মাহিনের কাজিন, মানে ওই সুন্দরী চাচাতো
মানে ওর ওই সুন্দরী চাচাতো বোন। রিপ্লাই না দিয়ে ছবি তুলতে শুরু করলাম। আরে আরে, আমাকে তো পোজ দিতে দেন। দেন পোজ। একে একে অনেকের ছবি তুলতে হলো। যেগুলো খারাপ ছবি ওগুলো ডিলিট করে ভালোগুলো রেখে দিলাম। তারপর খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে নাস্তা করে বসে আছি, তখন আমাকে ছবিগুলো দেন। ক্যামেরা থেকে ফোনে ট্রান্সফার কিভাবে করব? যখন মাহিনকে দিব তখন ওর থেকে নিয়ে নেবেন। ওকে, আপনার নাম কি ভাইয়া? আকাশ। উঠে রুমে এসে রেডি হয়ে বসে থাকলাম। মাহিন গোসল করে এসে রেডি হতে শুরু করেছে। দাঁড়া, ঠিকঠাক করে দিচ্ছি। উঠে মেকআপ করিয়ে দিলাম, না মানে পরিপাটি করে সাজিয়ে দিলাম। আন্টি এসে বললেন যে সবাই রেডি হয়ে গেছে। তখন মাহিন বলল, এই তো হয়ে গেছে, তুমি গিয়ে বলো আমি আসছি। আন্টি চলে যেতেই হেসে বললাম, দাঁড়া একটু সেক্সি সেক্সি পারফিউম দিয়ে দিচ্ছি। ব্যাগ থেকে একটা পারফিউম বের করে দিলাম, উপর থেকে নিচ পর্যন্ত স্প্রে করে। আমি কিন্তু অন্য একটা পারফিউম ইউজ করেছি। পারফিউমটা তো সেই সেটা ভাঙ্গা দাদা। এবার চল, 11টা বাজতে যায়। চল চল। বাইরে বেরিয়ে এলাম। কারের কাছে আসতেই ভাবিকে দেখে বললাম, দেখ ভাই, তোর ভাবির অবস্থা। এমনভাবে সাজ দিয়েছে মনে হচ্ছে তার বিয়ে। ভাবির কাছে গিয়ে বললাম, ভাবি, এমনভাবে সাজ দিয়েছেন মনে হচ্ছে আপনারই বিয়ে। বললাম অন্য শাড়ি পরতে, কিন্তু পরলো না। ভাবি কোন গাড়িতে উঠবা? মাহিন ভাইয়ার সাথে যাবা না অন্য গাড়িতে? তোমরা দাঁড়িয়ে কেন? উঠে বসো। মামার কয়েকবার ফোন দেওয়া হয়ে গেছে। চল। মাহিনের ভাইয়া ড্রাইভারের সাথে সামনে বসলো, আর আমি, মাহিন, ওর ভাবি থেকে আর কয়েকজন পিছনে। মোট 5টা গাড়ি। কিছুক্ষণ পরে একটা বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। বুঝলাম এটাই বিয়ে বাড়ি। মাহিনের কাছে গিয়ে বললাম, তোর চাচাতো বোন বারবার আমাকে ঘুরে ঘুরে দেখেছে। তুই কিভাবে দেখলি? তার মানে তুইও দেখছিস? তোর মনে হয় আমি দেখব? গাড়ির গ্লাসে দেখেছি। সে যাই হোক, চল, মিষ্টি মুখ করবি। তোকে বেইজ্জত করার চেষ্টা করবে, কিন্তু আমি থাকতে টেনশন নিস না। সবাই মিলে গেটের সামনে এলাম। সব আটার ময়দা হাজির। 20,000 টাকা লাগবে, তবেই গেট ছাড়বো। আমি কিছু বলার আগেই ভাইয়া বললেন, টাকা নিলে তোর নানিকে ডেকে নিয়ে আয়। দাঁড়াও, মিষ্টি মুখ করিয়ে নেই। মেয়েটা মিষ্টি নিয়ে এগিয়ে মুখের সামনে দিল। যখন খেতে চাপে তখন চামচ টেনে নেবার আগেই হাত দিয়ে আমি নিয়ে মাইনের মুখে ভরে দিয়েছি। আস্তে আস্তে বললাম, খা শালা খা, ভালো করে মিষ্টি খা। আর এমনভাবে না দাঁড়িয়ে থেকে সরেন, রাস্তা দেন। আপনি কে মশাই? আপনাকে তো জানি বলে মনে হচ্ছে না। আমার পরিচয় জেনে কি হবে? রাস্তা ছেড়ে সরেন। বললেই কি রাস্তা ছেড়ে দেব? 20,000 টাকা দেন, রাস্তা ছেড়ে দেব। 1 থেকে 20,000 পর্যন্ত গুনেন, তারপর পাবেন। এইগুলো বলে লাভ নেই। কেউ একজন ফর্ম স্প্রে দিতে আসছিল, তাই বললাম, এই কাজ ভুলেও না, এই ফর্মে আমার অ্যালার্জি। ভাবি, ভাইয়া, আপনারা কথা বলেন। আমি সাইডে সরে গেলাম। ভাইয়ার সামনে আসতে হবে না। এই সব রাস্তা ছেড়ে দে। বিষয়টা কেমন হলো? ভাইয়াকে অনেক ভয় পায়, এটা আমার ছোট মামাতো বোন। ও আচ্ছা। সবাই সাইডে সরে গেল। মেয়েটার দিকে তাকিয়ে বললাম, লস প্রজেক্ট। আমাদের প্রজেক্ট লস প্রজেক্ট হবে না মশাই। এখান থেকে না পেলে অন্য জায়গায় পেয়ে যাব। নাক সিটকে চলে গেল। সব ঝামেলা শেষ করে এসে সবাই মিলে নাস্তা করে নিলাম। দেখতে দেখতে অনেক সময় চলে গেল। কাজী এসে বিয়ে রেজিস্ট্রি করে গেছে। আমি ক্যামেরাম্যান, ছবি তুলতে তুলতে সময় কেটেছে। এক জায়গায় আমি, মাহিনের ভাইয়া থেকে আরও কয়েকজন বসে আছি। তখন এক ঝাঁক রমণীর আগমন ঘটল। নিশ্চয়ই ছবি তুলতে বলবে। এই যে মিস্টার ক্যামেরাম্যান, কয়েকটা ছবি তুলে দেবেন। সবার ছবি উঠানো হয়েছে, আর কত ছবি তুলবো? কিন্তু আলাদা ছবি নেই। আমাকে কয়েকটা ছবি তুলে দেন, বাকি সবারও ছবি তুলে দিতে হবে। আমাকে কি আপনার পার্সোনাল ক্যামেরাম্যান মনে হয়? মাহিনের ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম, ভাইয়া, আপনি ছবি তুলেন। এই যে মিস্টার, ছবি তুলে দিবেন নাকি দিবেন না সোজা বলে দেন। আহা, রাগ করেন কেন? সুন্দর মানুষকে রাগ মানায় না। ঢং। ছবি তুলে দিবেন কি না বলেন। মাহিনের চাচাতো ভাই বলল যে সে ছবি তুলতে পারে, তাই ক্যামেরা ওকে দিয়ে দিলাম।
নেন, ইচ্ছে মতো ছবি তুলুন। যাও ছোট ভাই, ছবি তুলে দিয়ে আসো। নেন, পার্সোনাল ক্যামেরাম্যান দিয়ে দিয়েছি। ওরা একটু দূরে চলে গেল। ভাইয়া, আপনাকে এত ভয় পাই। একটু পরে ক্যামেরা দিয়ে গেল। না জানি কতগুলো ছবি তুলেছে। হোয়াটসঅ্যাপে নীলার মেসেজ এলো। কি করো? কবে বাসায় আসবা? ঢং। কানে ব্লুটুথ দিয়ে ফেসবুকে ফানি ভিডিও দেখতে শুরু করলাম। একটু পরে আয়শা পাশে চেয়ারে বসলো। দেখি আর কেউ নেই। আপনার হাসিটা অনেক সুন্দর। এই মেয়ে কি আমার সাথে ফ্ল্যাটিং করার চেষ্টা করছে? মাফ কর বোন, এইসবে আমার হাসি পাই। ধন্যবাদ। কনের তো ছবি তোলা হয়নি। আপনি কি ছবি তুলতে পারেন? ফোনে পারি, ক্যামেরা কখনো ইউজ করিনি। নাইম আসলে তাকে পাঠাবো। কেন? আপনি গেলেই তো পারেন। না থাক, আপনার ভাবি জানতে পারলে মারবে। আপনি বিবাহিত? কেন মনে হচ্ছে না? না দেখে মনে হয় না। সত্যি কি আপনি বিবাহিত? হুম, বউ আছে, 2টা বাচ্চাও আছে। আরও কয়েকটা নেওয়ার ইচ্ছে আছে। তারপর ক্রিকেট টিম বানাবো। আমার কথা শুনে হেসে দিল। কোন ক্লাসে পড়াশোনা করা হয়? ইন্টার সেকেন্ড ইয়ার। নাইম আমি একই ক্লাসে। বুঝলাম। নাইম আসতে বললাম, যাও তো ছোট ভাই, কনের ছবি তুলে নিয়ে আসো। আমি একটু এদিক সেদিক ঘুরে দেখি। নাইম ক্যামেরা নিয়ে চলে গেল। আমি উঠে চলে এলাম। ঘুরে ফিরে দুপুরে খাওয়া শেষ করলাম। দেখতে দেখতে অনেক সময় কাটলো। যাবার আগে বরের জুতো খুঁজে পাওয়া যাচ্ছে না। চুন্নিগুলো জুতো চুরি করেছে। এই যে মিস চুন্নি, জুতো দিয়ে দেন। 10,000 টাকা লাগবে। আমার জুতার দাম 1,000 টাকাও হবে না, আর সেই জুতার জন্য 10,000 টাকা চাই? মামুর বাড়ির আবদার নাকি? 50 টাকা নিবি? জুতা দিয়ে যা। তোমার মতো কিপটা 2টা নেই। ভাইয়াকে ডাকবো? লাভ হবে না, টাকা নিয়ে তবেই ছাড়বো। এইসব চুন্নিকে বলে হবে না। আমরা তো ব্যবস্থা করে এসেছি। নাইম, যাও তো ভাই, নিয়ে আসো। নাইম চলে গেল। একটু পরে একটা বক্স নিয়ে এসে আমাকে দিতে এই বক্স থেকে স্যান্ডেল বের করে বললাম, নে ভাই পরে নে। সব আটার বস্তা আমার দিকে রেখে তাকিয়ে আছে। আপনারাই ওই জুতা পরেন। পায়ে পরবেন না গলায় সেটা আপনারাই জানেন। ভালো হচ্ছে না কিন্তু। দাদু, তোমার নাতিরা আজকে কাজটা ঠিক করলো না। সব লস প্রজেক্ট। কান্না করিয়েন না বন্ধু, সবাইকে 5 টাকা করে দিয়ে দিবি। চকলেট কিনে খেয়ে নিবে। সব আপনার জন্য হয়েছে। ইচ্ছে করছে আপনার গলা চেপে ধরে মটকে দেই। আপনি ডাইনি না পেতনি? বন্ধু চল, যাওয়া যাক। আর দুপুরে টাকাগুলো কে নিল? হাত ধোয়ার নাম করে 2,000 টাকা নিয়ে নিলেন। সরেন এখান থেকে। মাহিনের দাদা শ্বশুর মানে মাহিনের নানা বলল যে সব টাকা সে দিয়ে দিবে। গতকাল তো এখানে আসবে, তখন বোঝাবো কত ধানে কত চাল। ঠিক আছে ঠিক আছে। ওখান থেকে চলে এলাম বউ নিয়ে মাহিনদের বাসায়। বন্ধু, ভাবিকে কোলে নিয়ে যা। আমি ফটো প্লাস ভিডিও করি। তোদের স্মৃতি হিসেবে থেকে যাবে। লজ্জা করে তো। নাটক কম করো প্রিয়। তুই কি কোলে তুলে নিয়ে যাবি? আমার কথা শুনে কোলে করে নামানো থেকে বাসার ভিতরে আসা পর্যন্ত অনেক ফটো আর ভিডিও করলাম। সময়গুলো হাসি তামাশার মধ্য দিয়েই পার হয়ে গেল। রাতে, বন্ধু সাবধানে সব কিছু করিস, যেন ডাক্তার না ডাকতে হয়। দূর হয়ে যায় শয়তান। দে এটা। এমনভাবে আমার চোখের সামনে ঘুরতে হবে না। ধুরহালা। মাহিন চলে গেল রুমের ভিতরে। আমি মাহিনের চাচাতো ভাইয়ের সাথে এসে ঘুমিয়ে পড়লাম। আপাতত 2-3 দিন সমস্যা হবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম। ভাবি, কেমন কাটলো বাসর রাত? তোকে বলতে হবে? আমি তোকে কিছু বলেছি? বন্ধু বল, কেমন কাটলো তোদের ফার্স্ট নাইট? তোর কি মনে হয় তোর মতো আমারও অবস্থা হবে? শালা, তোর মতো কি সবার কুত্তা ভাগ্য নাকি? দেখ ভাই, ওই সব জায়গায় হাত দিয়ে কথা বলবি না। আমি কিছু বলতে শুরু করলে তুই কিন্তু মুখ বন্ধ করতে পারবি না। তুই তো জানিস আমি আগুনে ঘি ঢালতে ভালোই পারি। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? আচ্ছা বল, তোর মাজার অবস্থা কেমন? তোর জায়গা মতো লাথি দিব। দূর হয়ে যায় শালা। এই, তোমরা সে খেয়ে নাও। আসছি। তারপর সবাই মিলে খেয়ে নিলাম। আজকে মেয়ে পক্ষ থেকে ওদের নিতে আসবে, তাই জমিয়ে সব কিছু রান্নাবান্না চলছে। দুপুরে ভাবি, ছেলেটা কে চিনলাম না। শয়তানের কারখানা। দেখতে হ্যান্ডসাম আছে না, কিন্তু পছন্দ হলেও লাভ নেই, কারণ বিবাহিত। তো কি হয়েছে? আমি কি তোমাকে একবারও বলেছি যে ক্রাশ খেয়েছি?
বা পছন্দ হয়েছে? ছেলেটাকে এর আগে কখনো দেখিনি বলে মনে হয় না, তাই তার পরিচয় জানতে চেয়েছি। কারণ দেখে আমাদের এদিকের মনে হচ্ছে না, গেট আপ একদম ভিন্ন। মাহিনের ক্লাসমেট, মাহিনের সাথে বিয়ে খেতে এসেছে। ও আচ্ছা, শয়তান বেটা। সময়গুলো এমনভাবেই যাচ্ছে। রাতে আপু, কি হয়েছে তোমার? সারাক্ষণ মন খারাপ? দুলাভাইয়ের সাথে ঝগড়া হয়েছে? কোনো কিছুই ভালো লাগে না, মনে শান্তি নেই, সবসময় অস্থির হয়ে থাকে, দমটা কেমন বন্ধ হয়ে আসে। কি হয়েছে? যেদিন থেকে বাসায় এসেছো সেদিন থেকে তোমার মুখে হাসি নাই। সবসময় কেমন চিন্তিত থাকো? না, কিছু না। ভাইয়া কোথায়? তোমার সাথে আসলো না তো? তার বন্ধুর বাসায় গেছে, ওর বন্ধুর বিয়ে। যা প্রবলেম তা বলতে চাইছো না। আচ্ছা, আর জিজ্ঞেস করলাম না। আচ্ছা, বেবি কি কবে নিবা? বিরক্ত না করে এখন যা তো, কিছু ভালো লাগে না। নিধি আর কিছু বলল না, চলে গেল। নীলা জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। আমি কি খুব বেশি অপরাধ করে ফেলেছি? আমি অনেক অন্যায় করেছি, কথা বলতে এলে ইগনোর করেছি, ভালো ব্যবহার করিনি, মেজাজ দেখিয়ে কথা বলেছি, ছোট করে কথা বলেছি। আমি সরি বলবো, কেন বলবো? ওখানে 1 সপ্তাহ থাকা হলো। 1 সপ্তাহ থেকে আজকে বাসায় এলাম। কয়েকদিন ঘোরাঘুরি, আড্ডা, এসবের ভিতর দিয়েই গেছে। বাসায় আসতেই তোর হাতে কি হয়েছে? ব্যান্ডেজ কেন? কিছু বললাম না, পাশ কাটিয়ে রুমে চলে এলাম। পিছনে পিছনে আম্মু এলো। তুই আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? তোর হাতে ব্যান্ডেজ কেন? বাসায় আসতে না আসতেই তোমার শুরু হয়ে গেছে। ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই ব্যান্ডেজ। ভালোভাবে বলতে পারিস না? গতকাল সাইকেল চালাতে গিয়ে একটা ভ্যানের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হাত কেটে গেছে, 10টা সেলাই লেগেছে। এইটাকে তুই ছোট অ্যাক্সিডেন্ট বলিস? যেই কাজ করতে পারিস না সেটা করতে যাস কেন? বাপের জন্মে কখনো সাইকেল চালিয়েছিস যে সাইকেল চালাতে গেছিস? তুই কখনো ভালো থাকতে দিবি না। শার্ট খুলে বিছানায় শুয়ে গেলাম। আম্মু আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কেন? ভালোভাবে ডাক্তার দেখিয়েছিস? মেডিসিন নিয়েছিস? না, ডাক্তার দেখাবো কিভাবে? সুতো ছিল, কাঁথা সেলাই করার মতো করে একা একা সেলাই করে নিয়েছি। ইচ্ছে করছে তোর গলে থাপ্পড় দি। এত ইচ্ছে করলে ইচ্ছে মতো থাপ্পড় দিয়ে যাও তো। সব সময় মশার মতো ঘ্যান 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 করতেই থাকে। গতকাল কিছু বলিসনি কেন? কি বলতাম? ইচ্ছে করে কিছু বলিনি। এমনভাবে দাঁড়িয়ে না থেকে যাও তো। ওখানে ঠিকমতো ঘুমোতে পারিনি, ঘুমোতে দাও। আম্মু চলে গেল। যেমনভাবে তাকিয়েছিল মনে হচ্ছে কাঁচাই চিবিয়ে খাবে। আমি তো ভয়ে ভয়ে ছিলাম যে আবার সত্যি সত্যি না মারতে শুরু করে। ও মা গো, কি ব্যথা করে! জি আম্মু, বলেন। আকাশ বাসায় এসেছে, অ্যাক্সিডেন্ট করে হাত কেটে গেছে। বলল হাতে 10টা সেলাই লেগেছে। কিভাবে হাত কাটলো? কিভাবে, কি হয়েছে? বলল সাইকেল চালাতে গিয়ে ভ্যানের সাথে অ্যাক্সিডেন্ট করেছে। আম্মু ফোন কেটে দিল। আমি শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। দুপুরের দিকে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ওয়াশরুমে এসে গোসল করলাম। বাইরে আসতে দেখি নীলা দাঁড়িয়ে আছে। পাশ কাটিয়ে বিছানায় এসে বসে গেলাম। কতটুকু হাত কেটে? যেই কাজ করতে পারো না সেই কাজ কেন করতে যাও? এত কিছু না জানলেও চলবে। আর জেনে কি করবেন? কেন? আমার কি জানার কোনো অধিকার নেই? এমনভাবে কথা বলো কেন? আমার থেকে শুনেছেন, তারপরও জিজ্ঞেস করার প্রয়োজন তো দেখি না। প্রতিশোধ নিচ্ছ নাও, যত খুশি প্রতিশোধ নাও, তবুও ডিভোর্স দেওয়ার কথা বলিও না প্লিজ। কেন? আমার হাতে একটু ভালো হলেই উকিলের কাছে যাব। আমি প্রতিশোধ নেব কেন? উঠে বাইরে এলাম। আম্মু খেতে দাও। খেতে পারবি? তুমি খাইয়ে দাও। তুমি থাকতে টেনশন কি? আমার আর তো কোনো কাজ নেই, আমি গোসল করে নামাজ পড়ব। নীলাকে বল খাইয়ে দেওয়ার জন্য। তুমি তোমার কাজ করো, আমাকে চামচ দিয়ে যাও। তোমার কিছু করতে হবে না, আমি খুঁজে নিচ্ছি। রান্নাঘরে এসে একটা চামচ খুঁজে ডাইনিং টেবিলে এসে বসে পড়ি। আমি খাইয়ে দিচ্ছি, ওভাবে খেতে পারবা না। আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না, আমি আমার প্রবলেম সলভ করতে পারি। হুদাই এত জেদ করার কি আছে? তোমার হাতে ব্যান্ডেজ, কিভাবে খাবা শুনি? নীলার কথা শুনে নীলার দিকে তাকালাম। শালা কি একটা অবস্থা! এখন নাকি এই মেয়ের হাত থেকে খেতে হবে। আম্মু যে খাইয়ে দিবে না সেটা ভালোভাবে বুঝতে পারছি। চুপচাপ বসে থেকে লাভ নেই, আমার হাতেই তোমাকে খেতে হবে। উঠে রুমে চলে এলাম। কে বলেছে খেতে হবে? একটু পরে ভাত সবজি প্লেটে করে হাজির। ভাত মেখে আমার মুখের সামনে ধরলো।
শালা খিদে বলে গেছে, আবার মেডিসিনও খেতে হবে। আমার মুখের সামনে খাবার ধরে রেখেছে, কেমনটা লাগে? লজ্জা পেতে হবে না, নাও খেয়ে নাও। খাবারের উপর রাগ করে থাকলে হয়? এতই লজ্জা করলে আমি চোখ বন্ধ করে নিচ্ছি। বাধ্য হয়ে খেতে হচ্ছে। কিছু না বলে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে পানি খেয়ে নিয়ে মেডিসিন খেয়ে শুয়ে গেলাম। শুতে শুতে 1 নাম্বার চাপ দিল। এটা যে কতটা মেজাজ খারাপ করে বলে বোঝাতে পারবো না। উঠে মতিয়াই হুদি পড়ি। খেয়েছে? পেটে খিদের জ্বালা থাকলে না খেয়ে যাবে কোথায়? কিছু বলেছে? না, ঠিকমতো কথা বলে না, উল্টাপাল্টা জবাব দিচ্ছে। শুয়ে শুয়ে ফোন দেখছি। একটু পরে নীলা দরজা আটকে বিছানার কাছে এসে শুয়ে পড়ে। এত ক্লোজ হচ্ছেন কেন? দূরে সরুন। আমার বাম হাত কিন্তু ঠিক আছে। আমি কি তোমাকে ভয় পাই? আপনি কেন? আপনার 14 গোষ্ঠী ভয় পাবে। এত কিছু বুঝি না। আপনি আমার থেকে দূরে সরেন। এত প্রেম ভালোবাসা দেখানোর প্রয়োজন নেই। হাত ঠিক হয়ে গেলে আমি কিন্তু ঢাকায় চলে যাব। কি জন্য? আমি কি নিয়ে যাবা না? আপনাকে কেন নিব? আপনাকে তালাক দিয়ে আমি চলে যাব। আপনিও মুক্ত, আমিও মুক্ত। কিছু বুঝে ওঠার আগেই আমার পাশে এসে গলা চেপে ধরে বলল, আর একবার ডিভোর্স দেওয়ার কথা বললে গলা চেপে মেরে দেবো। আমাকে চেনো তুমি? বাম হাত দিয়ে আমাকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ছাড়ছে না। এমন না যে ব্যথা করছে, শুধু আমার থেকে দূরে সরানোর চেষ্টা করছি। আপনি এটারই যোগ্য। যেটা যার প্রাপ্য সেটা তাকে দেওয়া উচিত। আমার কিছু লাগবে না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। দয়া করে ডিভোর্স দেওয়ার কথা বলো না। তোমার মুখ থেকে এমন কথা শুনলে বুকে খাঞ্জারের মতো লাগে। আমি জানি আমি ভুল করেছি, তার জন্য আমাকে মাফ করে দাও। আমার ভুলের জন্য এত বড় শাস্তি দিও না, প্লিজ। অনেক দেরি হয়ে গেছে। আপনার প্রতি আমার মনে ঘৃণা ছাড়া আর কিছুই নেই। আপনি বুঝতে অনেক দেরি করে ফেলেছেন। দয়া করো, আমাকে এত বড় শাস্তি দিও না। অন্য পাশে মুখ করে শুয়ে রইলাম। কান্নার শব্দ কানে আসছে, ঘুম আসছে, কিন্তু কান্নার জন্য ঘুমোতে পারছি না। আপনি কি অন্য সাইডে মুখ করে কান্না করবেন? দোহাই লাগে তোমার। আপনি আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করেন। আপনি আমাকে বলেছেন আমার মতো ছেলেকে ভালোবাসা যায় না, সংসার করা তো দূরের কথা। তাহলে এখন এই কান্নাকাটি কেন? আপনি ভালো কাউকে ডিজার্ভ করেন। আমার অন্য কাউকে লাগবে না, আমার শুধু তোমায় লাগবে। আমি তোমাকে চাই, আমি তোমায় ভালোবাসি। এমন ভালোবাসা চাই না। লাগবে না আপনার মতো মেয়ের ভালোবাসা। আপনার মতো মেয়েকে আমার লাইফ পার্টনার হিসাবে চাই না, আমার কাছে রাখতে চাই না। সরি। সরি বললেই সব কিছু মাফ হয়ে যায় না। আমি যেটা ভেবেছি সেটাই করব। ও মা, খুব ব্যথা করে। ওরে শয়তান মহিলা, ছাড়, ব্যথা করে। কুত্তি আমার হাত কামড়ে ধরেছে, ছাড়ছে না, আর ছাড়াতেও পারছি না। বর্তমানে আমার ডান হাত নেই বললেই চলে। এখন ওটা কাজের না। আরে ছাড়েন, না হলে কিন্তু পরে থাপ্পড় মেরে গাল লাল করে দিব। আমার কথা শুনে ছেড়ে দিল। কপালে অনেক দুঃখ আছে বলে রাখলাম। আমাকে আর একবার সুযোগ দাও, আমি কথা দিচ্ছি আর এমন হবে না। কোনো প্রকার রিপ্লাই দিলাম না। চুপচাপ শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙতেই দেখি জড়িয়ে ধরে রেখেছে। ছেড়ে উঠে বাইরে আসলাম। এসে টিভি অন করে মোটু পাতলু দেখতে শুরু করি। আম্মু পাশে এসে বসলো। তোর হাতের অবস্থা কেমন? ভালো। তোমার অবস্থা কেমন? তুই কি সত্যিই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিবি? মেয়েটাকে একটা সুযোগ দিয়ে দেখ, দেখ পরিবর্তন হয় কি না। কুত্তার লেজ কখনো সোজা হয়, মানুষের স্বভাব পরিবর্তন হয় না। এই জন্য তো তোকে বলছি একটা সুযোগ দিতে। যদি দেখিস পরিবর্তন হয়নি, তখন এমন ডিসিশন নে। মেয়েটা কেমন হয়ে গেছে দেখেছিস? তোমার আর কিছু বলার থাকলে বলো, আর না থাকলে যাও। তুমি যখন বললা তখন ভেবে দেখবো। না, তোকে বলার মতো আর কিছু নেই। শুধু এই কথাটাই বলার ছিল। যদি আমার কথা শুনিস তাহলে আমার অনেক ভালো লাগবে। বুঝেছি। আর আমাকে এসব বলে ব্ল্যাকমেইল করে আর আমার থেকে কোনো কিছু আদায় করতে পারবে না। এটাই তোমার শেষ চাওয়া, মনে রাখো। আমাদের অধিকার সম্পর্কে তুই কখনো পড়েছিস? তোর মনে হয় আমার ঋণ বা তোর বাবার ঋণ পরিশোধ করতে পারবি? আবার তোমার শুরু হয়ে গেল। কোনো কাজ না থাকলে গিয়ে ঘুমাও। আমি এসব জানি, বলতে হবে না। ভুল ভালো সিদ্ধান্ত নিয়ে আবার কথা বলতে আসছে। তোমার ভুল সিদ্ধান্তের জন্যই আমার এমন অবস্থা। ওটা তো বুঝতে পারছি, তোদের জোর করে বিয়ে দেওয়া উচিত হয়নি। ভাগ্যে হয়তো এমন ছিল। আমি পছন্দ করে বিয়ে করে যদি এমন হতো, তাহলে কি বলতে? ভাগ্যের লিখন। তখন তো ঠিক উঠতে বসতে কথা শোনাতে।
বাবা মায়েদের এই একটাই সমস্যা। হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। আম্মু উঠে চলে গেল। আমি টিভি দেখায় মনোযোগ দিলাম। বিকেলে তামিমের ফোন এলো। রিসিভ করে বললাম, বল। ওখানে আর কতদিন থাকবি? আমি তো সকালে বাসায় এসেছি। শালা তোকে ডাকলাম কিন্তু যাসনি। বললাম তোকে রিসিভ করতে যাব কিন্তু শুনলি না। আমার কাছে একদমই টাকা পয়সা ছিল না। আচ্ছা বল, কেমন আছিস? ভালো না রে, অ্যাক্সিডেন্ট করে হাত কেটে গেছে। মাহিনের সাইকেল চালাতে গিয়ে ভ্যানের সাথে অ্যাক্সিডেন্ট করে হাতের তালু কেটে গেছে। আহারে কি অবস্থা, বাইরে আয়, 1 সপ্তাহ থেকে দেখা হয়নি। আসছি। সম্রাট চাচার চায়ের দোকানে আই। আমিও আসছি। ফোন কেটে টিভি অফ করে রুমের ভিতরে আসতে গিয়ে নীলার সাথে ধাক্কা। এত তাড়াহুড়ো করে রুমে আসছো কেন? কোথাও কি যাবা? পাশ কাটিয়ে আসতে গিয়ে আবার সামনে দাঁড়ালো। প্রবলেম কি? কোথায় যাবা বলো? আর এমন হাত নিয়ে কোথাও যেতে হবে না। চোখ দেখাতেই সামনে থেকে সরে গেল। শার্ট পরে বাইরে চলে এলাম। দোকানে আসতেই দেখি তামিম বসে আছে। চাচা 2টা চা দেন। বাপের জন্ম কখনো সাইকেল চালিয়েছিস? যেই কাজ পারিস না সেটা কোনো করতে যাস? আরে কি থেকে কি হলো বুঝতে পারলাম না। সে বাদ দে, রিলেশন কি আবার কন্টিনিউ করছিস? ফরজান আর কিছু বলেনি? বলবে না মানে? কিন্তু তোকে দেখতে পারে না। পারবে কিভাবে? কেউ সহ্য করতে পারে না। ওই যে উচিত কথা বলি, তাই সবার উপর থেকে নিচ পর্যন্ত আগুন লেগে যায়। সব নাটক নকশা করবে, আর কিছু বলতে গেলেই আকাশ খারাপ। ভাবছি কি করব, না করলাম না ঠিক মতো লেখাপড়া, আর না করেছি এমন ভাবে পড়াশোনা করে চাকরি হবে কিনা তাও জানি না। এত প্রেশার নিলে চলে? আগে পড়াশোনা শেষ কর, তারপরে সব চিন্তা ভাবনা কর। মাহিন কবে আসবে, কিছু বলেছে? নতুন বিয়ে করেছে, এদিক সেদিকে ঘুরতে দে, সময়গুলো এনজয় করতে দে। আগামী সপ্তাহ চলে আসবে। চা দিয়ে গেল। দুজনে চা খেতে খেতে কথা বলতে লাগলাম। সন্ধ্যায়। কখন বাসায় এসেছো? আর তোমার হাতে কি হয়েছে? সকালে বাসায় এসেছি, আর হাত কেটে গেছে তাই ব্যান্ডেজ করা। কিন্তু আপনি এইদিকে কেন? কাজে আসা হয়েছিল। তামিম কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা তোমরা আড্ডা দাও, আমি যাই। আব্বু চলে গেল। দুজনে আড্ডা দিয়ে রাতে বাসায় এলাম। রাতে বুঝলাম, আগামীকাল তোমার মায়ের সাথে ঝগড়া হবে। আপনারা দুই বান্ধবী কি করবেন আপনারা ভালো জানেন। আকাশ কোথায়? এখনো বাসায় আসেনি? খাবে কখন? খাওয়া হয়ে গেছে? আগামীকাল সকালে বাজারে যেও। মাছ থাকলেও মাংস নেই। চুপচাপ বসে জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছি। ফোনে পুরোনো গানগুলো শুনছি। একসময় এই গানগুলো কত পপুলার ছিল, প্রায় সব জায়গায় শোনা যেত। কিন্তু এখন তেমন শোনা যায় না। আইটেম গানের ভিড়ে, ডিজে গানের ভিড়ে এগুলো কোথায় যেন হারিয়ে গেছে। FM সুমন, ইমরান খান থেকে অনেক শিল্পী কোথায় যেন হারিয়ে গেছে। একটা সময় ছিল এদের গান দিয়ে পুরো মেমোরি কার্ড ভর্তি ছিল। এখন ইউটিউবে সার্চ করে খুঁজে শুনি। ওষুধ খাওয়া হয়েছে? কিছু না বলে সামনের দিকে তাকিয়ে আছি। ঢং দেখাতে এসেছে। না জানি কোন মেয়েকে এত মন দিয়ে দেখছে। তবুও কোনো রিপ্লাই দিলাম না। এর কোনো কাজ নেই নাকি? তোমার ফেসবুক আইডির নাম কি? ফোন নাম্বার আছে না? আর এত কথা না বলে গান শুনতে দেন। আর আপনার পড়াশোনা নেই, সামনে পরীক্ষা আছে। এখানে এসে টেপ রেকর্ডার অন করে দিয়েছে। নিজের চরকায় তেল দাও। তোমার পড়াশোনা নেই? তোমার ফেসবুক আইডির নাম বলো। জেনে কাজ নেই। আমাকে গান শুনতে দেন দাও। শুধু শুধু বিরক্ত করছে। আপনি আপনার মতো থাকেন না। মন পাথরের প্রেমে পড়েছে। কিভাবে চুপচাপ বসে থাকি বলো? কানের পাশে মশার মতো ঘ্যান ঘ্যান করবেন না, নাহলে থাপ্পড় দিয়ে পটল তুলতে পাঠিয়ে দিব। তোমার সাহস কত দেখি আমাকে মারতো। এই না, উঠতে হবে না, বসেই থাকো। কুত্তা, বলেছি বলে কি সত্যি সত্যি উঠতে হবে নাকি? আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড আছে? একটা দীর্ঘশ্বাস ছেড়ে চারপাশ দেখে কখনো প্রেম করার ইচ্ছে জাগেনি। ভেবেছিলাম বিয়ে করে বউকে ভালোবাসবো, কিন্তু এমন ভালোবাসলাম আর এমন ভালোবাসা দিল যে ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠে গেছে। বিশ্বাস কোথায় উঠে গেছে? আপনার নানির কাছে। আপনি কি চুপ থাকতে পারেন না? না, আমি চুপ থাকতে পারি না। আচ্ছা শোনো না, মন প্রেমে পড়েছে, কি করা যায়? প্রেম সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যাদের আছে তাদের জিজ্ঞেস করেন, আপনার উত্তর পেয়ে যাবেন।
ওখানে গিয়ে কেমন মেয়ে দেখেছো? সুন্দর কেউ ছিল না? এমনভাবে উত্তর দিয়ে কি কথা বলার পথ বন্ধ করতে চাইছো? আমি চাইলেও তো আপনি ঠিক বুলডোজার নিয়ে চলে আসছেন। শোনো না, ওই যান, শোনো না। ঢং। চুপচাপ বাইরে থেকে তাকিয়ে থাকলাম। বাইরে থেকে চেয়ার নিয়ে এসে পাশে বসে জানালার উপর হাত রেখে হাতের উপর মাথা রাখলো। মাথা রেখে আমার দিকে তাকিয়ে আছে। এমনভাবে ঢং করার কি আছে? আমি ঢং করতে চাইলেও কি তুমি ঢং করতে দিচ্ছ? ঢং করার আগে শেষ করে দিচ্ছ। আচ্ছা শোনো, ভালোবাসি তোমায়। এত কথা বলেন কেন? চুপ করে বসে থাকতে পারেন না? তোমার সাথে কথা বলে মন তৃপ্তি পাই, মন ভালোবেসে ফেলেছে। তুমি চাইলে আমি বদলাতেও প্রস্তুত। এত কিছু বাদ দিয়ে আগে ব্রাশ করে আসেন। মুখ থেকে আষ্টে গন্ধ আসছে। কুত্তা সব কথার মধ্যে, সব মোমেন্টের মধ্যে বাম হাত দিয়ে বসে থাকে। যাচ্ছি যাচ্ছি, সময় আমারও আসবে বলে রাখলাম। নীলা উঠে চলে গেল। আমি অমনভাবে বসে থাকলাম। একটু পরে এসে আগের মতো করে বসেই মুখে ফু দিতে শুরু করেছে। দেখো তো, মুখে আষ্টে গন্ধ আছে কি না। এইবার তো আর কিছু বলতে পারবে না, কিন্তু এমনভাবে বসে আছো কেন? আমি কি এখানে আজকে প্রথম বসে আছি? এর আগেও বসে থেকেছি। আপনাকে কেউ জোর করে বসিয়ে রাখেনি। আপনি গিয়ে শুয়ে পড়ুন। গলায় কি রসকস নেই? সবসময় এমনভাবে কথা বলো কেন? আপনি কি আজকে নতুন দেখছেন? আচ্ছা, আপনি কাউকে পছন্দ করেন? আমার কোনো ক্রাশ বয় নেই। মিথ্যা বলবেন না। না, আসলে একজন ছিল জীবনে, বিয়ে হলো, তারপর সব কিছু শেষ। ওহ, এখন কি সিঙ্গেল আছে? যদি থাকে তাহলে বলতে পারেন, তার হাতে আমি নিজে তুলে দিব। আমার বিয়ে হবার আগেই তার বিয়ে হয়েছে, এখন এক বাচ্চার বাবা। সত্যি কি তোমার গার্লফ্রেন্ড ছিল না? এক কথা বারবার বলা পছন্দ করি না। ইচ্ছে হলে বিশ্বাস করেন অথবা না করেন। এমনভাবে এখানে বসে আছেন কেন? ভালো লাগছে তাই বসে আছি। কেন, এখানে কি বসতে বারণ আছে? দুপুরে আমাকে জড়িয়ে ধরেছিলেন কেন? কোনো বাহানা দিবেন না। আপনি আমার থেকে দূরে থাকবেন। কেন, আমি শুয়ে দিলে কি তোমার কিছু হয়ে যায়? আজাইরা। উঠে বিছানায় এসে শুয়ে গেলাম। ফোন নিয়ে ফেসবুকে গুতাগুতি করে ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে ঘুম ভাঙলো। আবার চড়ি ধরে আছে। হাত দিয়ে সরিয়ে উঠে ওয়াশরুমে এসে শুয়ে গেলাম। হাতটা ভালো হয়ে থাকলে গালের উপর ঠাস করে একটা বসিয়ে দিতাম। পাশবালিশ মধ্যখানে দিয়ে আবারও ঘুমিয়ে পড়ি। এই বালিশ আবার কোথা থেকে এলো রে বাবা? যা সর তুই। তুমি আমার কাছে আসো সোনা। থুর, সকাল হয়ে গেছে, এখন তো রান্না করতে হবে। উঠে ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে দেখতে লাগলাম। আহা নীলা, নিজের কী অবস্থা করেছিস? এত টেনশন কিসের? ভাগ্যে যা আছে তা তো হবেই। না না, সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিলে চলবে না। আমি পাথরে ফুল ফুটাবো আমার ভালোবাসা দিয়ে। যাই, একটা চুমু দিয়ে বাইরে। সাবধান, বুঝতে পারলেই আমার কপালে দুঃখ আছে। কারো ডাকাডাকিতে ঘুম ভাঙলো। কি হয়েছে? এমনভাবে ডাকাডাকি করেন কেন? খাবা কখন? ওঠো, খাওয়া দাওয়া করে আবার ঘুমাও। ঘুমাতে কি কেউ বারণ করেছে? কথা না বাড়িয়ে আবার ওয়াশরুমে এলাম। ওয়াশরুম থেকে রুমে আবার খাইয়ে দিতে লাগলো। এমন বউ পৃথিবীতে আর দুইটা খুঁজে পাবা না। দেখো তো কত আদর যত্ন ভালোবাসা দিয়ে খাইয়ে দিচ্ছি। এত ভালোবাসা দিয়েও তোমার মন গলে না। এইসব বলে লাভ নেই। লাগতো না আমার এমন বউ। ভালোবাসা দেখাতে এসেছে। নাটক। তা দেখা যাবে, লাগলে কি লাগবে না। শোনো শোনো, যখন থাকবো না তখন বুঝবা। কোথায় যাবেন? কবরে? মুখ দিয়ে ভালো কথা বের হয় না না? মুখে মধুর বদলে কি নিম পাতার রস দিয়েছিল? এইসব রাগ দেখিয়ে লাভ নেই। দুপুরে খাইয়ে দেওয়া লাগবে না। আম্মু খাইয়ে দিবে। মনে হয় আম্মু খাইয়ে দেবে? ও চিন্তা মাথা থেকে বের করো। দুপুরে খাইয়ে দিলে কি হবে? আপনার বোন আসবে, আপনার ভাই আসবে, আপনার আম্মু আসবে। লজ্জা লাগবে না? আপনার লজ্জা শরম নাই থাকতে পারে, কিন্তু আমার আছে। নাটক। আমি না খাইয়ে দিলে না, না খেয়েই থাকতে হবে। ঠিক আছে, দিলাম না খাইয়ে, দেখবো কতক্ষণ না খেয়ে থাকতে পারো। হাত কেটেছে বলে এমনভাবে বলছেন তো? ভালোই হয়েছে না, মানে এটা মোটেও ঠিক হয়নি। ও বাবা গো, কুত্তা আঙ্গুল কামড়াও কেন? আমার হাত কেটে যাওয়াতে ভালো হয়েছে তাই না?
একবার হাত ভালো হয়ে যাক, তারপর বুঝাবো মজা। আমি কি তোমাকে ভয় পাই? না না, ভয় পাই। কথায় কথায় এমনভাবে চোখ দেখানোর কি আছে? আচ্ছা শোনো। না থাক, শোনার প্রয়োজন নেই। কিছু বললাম না। খাওয়া শেষ হতেই চলে গেল। উঠে ওষুধ খেয়ে আবারও শুয়ে পড়ি। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। আপু, ভাইয়া দেখি নাক ডেকে ঘুমাচ্ছে। রাতে কি ঘুমায়নি যে এখন ঘুমাচ্ছে? আরে অনেক ঘুম কাতুরে, সময় পেলেই ঘুমিয়ে পড়ে। বুঝলাম, কিন্তু খাইয়ে দিচ্ছে কে, আন্টি না তুই? আমি। কিন্তু তুই এসব জেনে কি করবি? তোর এগুলো জেনে কি কাজ? না মানে এমনি জিজ্ঞেস করলাম, ভাইয়াকে কেন যে তোর সাথে বিয়ে দিতে গেল। তুই সিনিয়র হয়ে গেছিস, আমি ঠিক ছিলাম। দিব কানের নিচে দুইটা, বিটিভির মতো ঝিরঝির করবে। আহা, রেগে যাচ্ছিস কেন? আমি জানি তুই ভাইয়াকে পছন্দ করিস না। তোকে বলেছে? আমাকে বলতে হবে? এত রেগে যাচ্ছিস কেন? আমি কি ভুল কিছু বলেছি? সে যাই হোক, আমু কোথায় গেছে? তার বান্ধবীর সাথে রান্নাঘরে রান্না করে। আর যদি তুই আমার বরের দিকে নজর দিস তাহলে তোর চোখ তুলে মার্বেল খেলবো। ও বাবা, কি ভালোবাসা! মানুষের ভালোবাসা দেখতেই ভাল লাগে। আচ্ছা, বাচ্চা নিবি কবে? কত ইচ্ছে তোর বাচ্চার সাথে খেলবো। আমার কানের পাশে খালামণি খালামণি বলে ঘুরবে। আহা, কি ভালোই না লাগবে। সে দেরি আছে। আমাকে না বলে তুই বিয়ে করে নিলেই তো পারিস। দাঁড়া, আম্মুকে বলছি। তোকে তো মাথা ঘামাতে হবে না, সময় হলে বিয়ে করব। আগে স্টাবলিশ হই, তারপর বিয়ে, এর আগে নয়। ভালো বলেছে যে বয়ফ্রেন্ড আছে, এত নাটক করার কি আছে? সর তুই। আমি আগে একটা জব করব, দেন বিয়ে। আব্বুকে এটা বলে দিয়েছি, যদি তুই তোর বরের সাথে বিয়ের কথা বলিস তাহলে আমি সাথে সাথেই রাজি। মাথা গরম করিস না। তোর তো দেখি চরিত্র ভালো না, বেয়াদব। অন্যের বরের দিকে নজর দিস। দেখ, নিজের চরিত্র ঠিক কর। দুজনে আস্তে আস্তে কথা বলতে পারেন না? এত জোরে কথা বলেন কেন? শান্তি মতো ঘুমাতেও দেয় না। ভাইয়া, এত ঘুমাচ্ছেন কেন? আপনার উপাধি তো কুম্ভকণ্ড দেওয়া উচিত। সে যা দিবা দাও, আমাকে এখন শান্তি মতো ঘুমাতে দাও। দুজনে কথা বলবো, বাইরে গিয়ে কথা বলো। আপনি ঘুম থেকে উঠবেন না বালতিতে করে পানি নিয়ে আসবো? বিরক্ত না করে যাও তো। মহিলা মানুষ এক জায়গায় হলেই হলো। আয় বাইরে গিয়ে কথা বলি, ঘুমাতে দে। ওরা বাইরে যেতে আবারও ঘুমিয়ে পড়ি। দুপুরে গোসল করে এসে আবারও শুয়ে গেছি। জানি কপালে খাবার চটবে না। ফোন নিয়ে ফেসবুকে ঢুকলাম। মাহিনের মেসেজ এলো। কি রে, কি করিস? হাতের অবস্থা কেমন? বললাম সাইকেল চালাতে হবে না, কিন্তু তোমার তো হোগায় মেলা কারেন্ট সব সময় থাকে। সাইকেল তোমার চালাতেই হবে। হুম, গরিবের কথা সত্য হলেও বাসি হয়। গুল খেয়েছিস নাকি যে এমন ভুলভাল বকছিস? কার থেকে খাইয়ে নিয়েছিস, আন্টি না ভাবির থেকে? বউয়ের হাতের খাবার তোর কপালে নেই জানি। আবে শোন, বিয়ে হতে হতেই বউয়ের হাতে খাচ্ছি। খুব ভালো, কবে আসবি? আজকে তো 1 তারিখ, 5 তারিখে আসবে। কি করিস, খাওয়া দাওয়া হয়েছে? আরে না, মাত্র গোসল শেষ করে এসে বিছানায় শুয়েছি। মনে হয় ঘুমের ওষুধ আছে। কত ঘুম আসে রে ভাই, মন চাই শুধু ঘুমাই। বুঝলাম। আচ্ছা থাক, খেয়ে নে, পরে তোর সাথে কথা বলবো। ফেসবুকে ভিডিও দেখতে লাগলাম। একটু পরে নীলা খাবার নিয়ে এলো। খেয়ে চুপচাপ আবারও শুয়ে গেলাম। দেখতে দেখতে কয়েকদিন গেল। পাল্টা এটুলির মতো পিছনে লেগে আছে। আজকে কলেজে এলাম। এসে বন্ধুদের সাথে বসে আছি। অনেকদিন সবার সাথে আড্ডা দেওয়া হয় না। বউ ছেড়ে চলে আসলি? কিচ্ছু করার নেই, এখানে থাকতে গেলে অনেক খরচ হয়ে যাবে। জব করলে আলাদা বিষয় ছিল। তোর কি অবস্থা বল? এই তো, আগামীকাল সেলাই কাটার জন্য ডাক্তারের কাছে যাব। এই হাত কেটে যাওয়াতে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। তুই নাকি ভাবিকে ডিভোর্স দিয়েছিলি, তো বিষয়টা কতদূর কি হয়েছে? উকিলের কাছে গিয়েছিলি? আমি বলেছে নীলাকে একটা সুযোগ দেওয়ার জন্য। নীলাও বলছে একটা সুযোগ দিতে। সে নাকি আমাকে ভালোবেসে ফেলেছে। যদিও তার কথা আমার এখনও বিশ্বাস হচ্ছে না। তবে এই কিছুদিনে বেশ খাতির যত্ন পাওয়া গেছে। কেয়ার করেছে, ভালোবাসা দেখাচ্ছে। কিন্তু আমার কাছে কেন জানি সব কিছু নাটক মনে হচ্ছে। এইসব মেয়ে লোকদের বিশ্বাস হচ্ছে না। এক ছিল সিগমা বয়, বিয়ে করবে না বলতো, সে নাকি মেয়ে মানুষকে বিশ্বাস
করে না। তারপর আর কত কি বলতো কি, কিন্তু বিয়ে হলো। বিয়ের পর বউ আসলা পাশ গুজে দিল। খুব হাসি পাচ্ছে না? তোদের সবারই তো দিনকাল যাচ্ছে। আবি, ওদিকে দেখ, ওটা তো তোর বউ না, কিন্তু ওই ছেলেকে যে তোর বউকে উত্তপ্ত করছে, সাইডে সরছে কিন্তু বারবার চিপকানোর চেষ্টা করছে। উঠে উঠে সব বন্ধুরা মিলে ওদের ওখানে এলাম। কি হয়েছে এখানে? নীলা আমাকে দেখে বুকে ঝাঁপিয়ে পড়েছে। দেখো না, শুধু শুধু বিরক্ত করছে। সমস্যা কি ভাই? এসেছে প্রেমিক পুরুষ। এই মেয়েকে পছন্দ হয়েছে, যত টাকা লাগবে নিয়ে নিস। আর কে রে তুই? তোর বাপ, কুত্তার বাচ্চা। নীলাকে বুক থেকে সরিয়ে দিলাম মিডিল বরাবর লাথি। চিৎকার দিয়ে ছেলেটা বসে গেছে। বন্ধুদের ইশারা করতেই শুরু করলাম লাথি ঘুষি। কে ভাই? চিনলাম না তো ছেলেটাকে। কুত্তার বাচ্চা, তোকে আমি মেরেই ফেলবো। তোদের কেউ বাঁচবে না। লাথি ঘুষি কম হয়ে গেছে, আবারও ইশারা করতেই শুরু করলো মায়ের। মাহিন দূরে সরে আছে। আমরাই বলে রেখেছি যেন আমাদের ঝামেলাতে নিজেকে না জড়াই, কারণ সে বাইরের মানুষ, আমরা স্থানীয়, তাই এইসবে ভয় পায় না। দেখি জিশান অর্থাৎ আমার শালাও এসেছে, ওর বন্ধুরাও ওর সাথে আছে। ভাইয়া কি হয়েছে? আপু কি হয়েছে তোর? এই যে পায়ের নিচে গড়াগড়ি খাচ্ছে। যদি তোমার ক্ষয়স হয় তাহলে হাত পায়ের সুখ করে নাও। তার বলতে আজকে এমন মার দেব যে কোনো মেয়ে থেকে চোখ তুলে তাকাতে পারবে না। আমার বোনের দিকে নজর দেয়, তোরা দাঁড়িয়ে আছিস কেন? শালা কুত্তার বাচ্চার মায়ের খেয়েও অবস্থা খারাপ হয়ে গেছে। শালা কুত্তার বাচ্চার মায়ের খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। বাস্টার্ডের সাহস কত বড়! নিশ্চয়ই কোনো গাঁজাখোর হবে। তোদের কাউকে ছাড়বো না। এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। মায়ের কম হয়ে গেছে তাই না? কুত্তার বাচ্চা, তোর তো সাহস কম না? আমার বোনের দিকে নজর দিস? বেশি কথা বললে মাটিতে পুঁতে দেব। তোকে তো আমি। জিশান জিশান আর কিছু না বলে আবারও মারতে শুরু করেছে। বেচারা 2 মাস বিছানা ছেড়ে উঠতে পারবে কিনা সন্দেহ। থাক, ছেড়ে দাও। আর মারলে দেখা গেছে মরেই যাবে। জিশান আর ওর বন্ধুরা ছেড়ে সরে গেল। যে যার জিশান আর ওর বন্ধুরা ছেড়ে সরে গেল। যে যার মতো এদিক সেদিক চলে গেল। ছেলেটা ওভাবেই পড়ে থাকলো। তামিম, তুই প্রিন্সিপাল স্যারকে সব কিছু বল, বাকি ব্যবস্থা উনি করবেন। তামিম মাথা নেড়ে চলে গেল। আপনি আপনার বন্ধুদের কাছে যান। হুম, হাতে লাগেনি তো? হাতের ইউজ করেছি নাকি যে ব্যথা পাবো? আপনার কোনো প্রবলেম হয়েছে? না। নীলা চলে গেল। ক্লাসের সময় হতে ক্লাসে চলে এলাম। তামিম এসে বলল, প্রিন্সিপাল স্যারকে বলে এলাম। স্যার বলল এই ছেলেকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাবে আর ছেলেটাকে খোঁজ খবর নিবে। ও, সাহস কত আমাদের কলেজে এসে মেয়েদের উত্ত্যক্ত করে। আজকের দিনের কথা মনে রাখলে আর কখনো মেয়েদের দিকে চোখ তুলে দেখবেও না। ছেলেটাকে ওভাবে জড়িয়ে ধরলি কেন? কিরে চুপ করে আছিস কেন? আবার কখন বয়ফ্রেন্ড বানিয়েছিস? না, ওটা আমার বয়ফ্রেন্ড। তোকে কে বললো? তাহলে ছেলেটাকে? আমার বর। মজা করিস? বিয়ে কবে করেছিস? 6 মাস আগে বিয়ে হয়েছে, আর এই জন্য বলা হয়নি। বিয়েটা ঘরোয়াভাবে হয়েছে এবং এই বিয়েতে আমার মত ছিল না। জোর করে ব্ল্যাকমেল করে বিয়ে দিয়েছে, তাই তোদের কিছু বলা হয়নি। খুব ভালো করেছিস। বলবি কি জন্য? আমরা কি তোর কেউ হই? থাক, আর সেন্টি খেতে হবে না, ট্রিট নিয়ে নিস। এই বললি বিয়েতে মত ছিল না, জোর করে তোর বিয়ে দিয়েছে, তাহলে জড়িয়ে ধরলি কেন? মানে ভিতরে ভিতরে ঠিকই দই মিষ্টিটা খাচ্ছিস? আরে না, এই 6 মাস কোনো কিছুই হয়নি। কেউ তো কাউকে পছন্দ করতাম না, কেউ কাউকে দেখতে পারতাম না, কারণ দুজনের অমতে বিয়ে হয়েছিল। ও যদিও এখনও আমাকে পছন্দ করে না, কিন্তু আমি ভালোবেসে ফেলেছি। আমি যে ভালোবাসি এটা বুঝতেই পারছি না। আমি যে ভালোবাসি এটা বুঝাতেই পারছি না। বুঝতে চাইছে না। বেড়া মেয়েদের নাকি বিশ্বাস করে না। আরে বেচারি, তুই না বলতি ভালোবাসা একবার হয়, তাহলে এটা কি? কি জানি, তবে ভালোবাসি, আমি প্রেমে পড়েছি। ভালো, স্টার এসেছে। আর ভালো মানুষ হলে ট্রিট দিয়ে দিবি, আর তাড়াতাড়ি চেখে দেখ।
সাহসে কুলায় না, খচ্চর খাটাস, মুখের থেকে হাত বেশি চলে, চোখ দেখালেই তো আমার হাওয়া বেরিয়ে যায়। না বাবা, নিজে থেকে যতদিন আমার কাছে না আসবে আমি যাব না, আর থাপ্পড় খেতে পারবো না। বাহ, এর মধ্যে থাপ্পড় খাওয়া হয়ে গেছে। হুম, হাতের অনেক জোর, এক থাপ্পড় খেয়ে আমার দাঁত নড়ে গিয়েছিল। সেটা বড় কথা নয়। স্যার এদিকে দেখছে, চুপ থাক, না হলে বলবে আমার ক্লাসে মনোযোগ না থাকলে বেরিয়ে যাও। ক্লাস শেষ করে বেরিয়ে এলাম। তামিম কেটে পড়লো, কারণ ওর গার্লফ্রেন্ডের সাথে গল্প করতে করতে যাবে। আর কি করবে না করবে ওটাও বলে দিতে হবে নাকি? নিজ দায়িত্বে বুঝে নেন। দেখি নীলা আর ওর বান্ধবীরা দাঁড়িয়ে আছে। আজকে দাঁড়িয়ে আছে কেন বুঝলাম না। কিরে, ভাবি আর তার বান্ধবীরা দাঁড়িয়ে কেন? কখনো তো দাঁড়িয়ে থাকে না। চুপচাপ হেঁটে যা, যা পাশে করতে দে। আহা, বুঝো না কেন? এখন তো মনের ভালোবাসা ফুল ফুটছে। এখন তোমার সাথে যাবে, তোমার সাথে আসবে। এত কথা বলিস কেন? শালা চুপচাপ হেঁটে যেতে পারিস না? রেগে যা, রেগে যাবার মতো কি বললাম? আসসালামু আলাইকুম দুলাভাই, জানতাম না আপনি আমাদের দুলাভাই হন। কেন, এতদিন জানলে কি আপনার বান্ধবীর জায়গায় আপনি সংসার করতেন, না দুজনে একসাথে আমার সাথে সংসার করতেন? আমার এমন উত্তর শুনে হা করে তাকিয়ে আছে। বললাম কিছু বলিস না, কিন্তু আমার কথা শুনলি না। সোজা উত্তর তার কাছে পাবি না। জন্মের সময় উল্টা হয়ে জন্ম হয়েছিল। দুলা ভাইয়ের সাথে কথা বলবে? আমি কি জানতাম নাকি উনি এমনভাবে উত্তর দিবে? ও, এগুলো কিছু না, এগুলো সিম্পল ব্যাপার। মুখে চুনকালি মাখতে চাইলে কথা বলতে যা, মনে হচ্ছে মুডের উপর কুত্তায় মুতে দিছে। তুই ওখানে দাঁড়িয়ে কি করিস? ভাবিকে কি বলতে হবে এখানে কি সব করিস তুই? আমাকে কিন্তু তোর উপর নজর রাখতে বলেছে। হুদাই ভয় দেখায়। আমি আবার কি করলাম? শালা কুত্তা, ভালো হয়ে যা, মানুষের মতো মানুষ হ। এমন শয়তানের মতো করিস না। শয়তানি হাসি দিয়ে ওর দিকে তাকিয়ে বললাম, বেশি কথা বলিস না, ভদ্র মানুষের মতো চলে আয়। কিভাবে এই খাটাসের সাথে সংসার করবি? উল্টাপাল্টা উত্তর দেয়। আমি কি এমন খারাপ বলেছি? আরে কোনো কারণে রেগে আছে তাই এমনভাবে উত্তর দিল। আচ্ছা চল বাসায় যাই। বুঝলাম, এমনভাবে কেউ কথা বলে? একটু কথা বলা শিখিয়ে দিস, না হলে কোনো মেয়ে পছন্দ করবে না। তাহলে তো ভালোই, যদিও আকাশের আগে পেছনে কোনো মেয়ে নেই, ওর মুখের যেই ভাষা কে পছন্দ করবে। তবে এটা আমার জন্য ভালো, কোনো টেনশনই থাকবে না। মাহিন ওর মেসের দিকে চলে গেল। আমি রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলাম। বুঝলাম না, আজকে দেখি রিক্সা নেই। নীলা পাশে এসে দাঁড়ালো, আর একটা রিক্সাও এলো। রিক্সায় উঠে বসতেই নীলাও পাশে উঠে বসলো। কিছু না বলে চুপচাপ থাকলাম, কারণ কিছু বলতে গেলেই আম্মুর কানে যাবে, আর আম্মু আমার কানের পাশে ক্যান ক্যান করবে। রিক্সাওয়ালা রিক্সা চালাতে লাগলো। তুমি এমনভাবে উত্তর দিলে কি জন্য? লোকে কি ভাববে? যা ভাবার ভাবতে পারে। মুখটা বন্ধ রাখলে কি দম বন্ধ হয়ে আসে? হুম, আইসক্রিম খাবো। বাসায় আইসক্রিম আছে না? আর মেয়ে মানুষ রাস্তাঘাটে এসব খাওয়া দাওয়া কেমন অভ্যাস? এটা কি শাসন ছিল, না উপদেশ ছিল, না অর্ডার ছিল, কি ছিল? আপনার মাথা আর মুন্টু ছিল। কিছু বুঝে ওঠার আগেই প্রচণ্ড জোরে রিকশায় ধাক্কা লাগলো। রিকশা উল্টে গেল। নীলা আমার উপরে পড়েছে। আমি ওঠার চেষ্টা করতেই চোখে ঝাপসা দেখতে শুরু করলাম। আকাশ, এই আকাশ, ওঠো না। এই কি হলো তোমার? চোখ খুলতে দেখি হাসপাতালে। সাইডে তাকে দেখি নীলা বসে বসে কান্না করছে। বিরক্তকর। মেয়ে মানুষের কান্না একদম ভালো লাগে না। পড়লাম রাস্তায়, আর পৌঁছেছি হাসপাতালে। কি কপাল মাইরি! কিছুদিন থেকে শুধু ভাগ্যে দেখি অ্যাক্সিডেন্ট লেখা আছে। কুত্তা ভাগ্য। হাত উঠিয়ে দেখি হাত ঠিক আছে। অনুভব করলাম মাথায় ব্যান্ডেজ। ধমক দিয়ে বললাম, কি হয়েছে? কানের পাশে এমন মশার মতো গুনগুন করছেন কেন? ও বাবা, পিঠে কি ব্যথা! তোমার জ্ঞান ফিরেছে, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। এত তাড়াতাড়ি মরে যাব নাকি? গালের পর ঠাস করে পড়ে গেছে। এর ডাবল শোধ তুলব বলে রাখলাম। দেখি নীলার হাতে ব্যান্ডেজ। পড়লেন তো আমার উপরে, তাহলে আপনার হাতে ব্যথা পেলেন কিভাবে? জানি না, মুখ দিয়ে আর একবার মৃত্যুর কথা বললে গলা চেপে মেরে দেবো। আমাকে থাপ্পড় দেওয়ার জন্য কপালে দুঃখ আছে। তোমার যা ইচ্ছে করে নিও।
রিক্সাওয়ালা ঠিক আছে? খুব গুরুতর জখম হয়নি তো? রিকশাওয়ালা বেশ জখম হয়েছে। অটো নিয়ন্ত্রণ হারিয়ে এমন অ্যাক্সিডেন্ট। বড় কিছুর ধাক্কা লাগলে আর দেখতে হতো না। তোমার মাথায় চোট লাগাতে অজ্ঞান হয়ে গিয়েছিলে। বুঝেছি। আর এক্সপ্লেন করতে হবে না। বাসায় খবর দেওয়া হয়েছে? আম্মু একটু ওয়াশরুমে গেছেন, দাঁড়াও ডেকে নিয়ে আসছি। ডাকতে হবে না, তোমাদের ঝগড়া শুনে চলে এসেছি। আবার কি হলো? তোর কি মাথায় গোবর ছাড়া কিছু নেই? এত রাগ কিসের জন্য? ধুর, চুপচাপ থাকি। আমার জন্য ওটাই ভালো, না হলে এই দুজনে আমার মাথা খাবে। একটু ওয়াশরুমে গেছিলাম আর এসে দেখি দুজনে ঝগড়া শুরু করেছে। মানে ঢেকি স্বর্গে গেল ধান ভাঙবেই। যার যা স্বভাব। তোমার মা তো আচ্ছা বদ মহিলা, সব কিছু শুনেও এখনো আসছে না। রাস্তায় আছে হয়তো। আব্বু কি এসেছে? এখনো আসেনি? কিছুক্ষণ পরে একে একে সবাই চলে এলো। শ্বশুরবাড়ির সবাই, তারপর আব্বু আম্মু এলো। শুরু হলো মাছের বাজার। বিরক্তকর। কিছুক্ষণ পরে রিলিজ নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে চলে আসি। ভাইয়া, আপনার দিনকাল একদম মন্দা চলছে। তোমার বোন আমার জীবনে থাকতে আবার আমার দিনকাল ভালো যাবে? এই চিন্তা ভাবনা বদলাও। কি বললা তুমি? আমি ভুল কি বলেছি? সব কিছু আপনার জন্যই হয়েছে। শুরু হলো দুজনের ঝগড়া। আরে ঝগড়া করার কি আছে? মরলেও সোজা হবে না। তুই কি যাবি, না তোকে লাথি মেরে বিদায় করব? আমি আবার কি করলাম? যত দোষ নন্দকোষ। তারা করছে ঝগড়া আর এখন নাকি আমার দোষ। নিধি এলো। এমনভাবে হাসি তামাশার মধ্য দিয়ে সময় চলে গেল। রাতে চুপচাপ শুয়ে আছি। নীলা একটু একটু করে আমার দিকে এগিয়ে আসে। এদিকে আগিয়ে আসছেন কেন? কোথাও না তো। আমি তোমার দিকে এগিয়ে যাব কি জন্য? চুপচাপ ফোন স্ক্রল করছি। এই লুচ্চা মেয়ের আর কোনো কাজ নেই? এমনভাবে আমার দিকে এগিয়ে আসেন কেন? চুপচাপ নিজের জায়গায় শুয়ে থাকতে পারেন না? এমন করার কি আছে? আচ্ছা ঠিক আছে, যাব না। মরলে চোর ছাড়া আর কিছু হবে না। শয়তান সামরা ইচ্ছে করছে নাকের উপর ঘুষি দিই। এমনভাবে তাকিয়ে আছেন কেন? আর এমনভাবে বিড়বিড় করে গালিগালাজ করছেন কেন? কিছু বলল না। সেও তার মতো ফোনে রিলস দেখতে শুরু করে। কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম। দেখতে দেখতে কয়েকদিন গেল। হাত মোটামুটি ভালো হলেও মাথা ভালো হয়নি। গোসল করে বাইরে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথা মুছছি। এমনভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আমাকে কি আজকে প্রথম এমনভাবে দেখছেন? না, নতুন কেন দেখতে যাব? কিন্তু আজকে কেমন অন্যরকম মনে হচ্ছে। মনে হচ্ছে যে তোমার বুকে কামড়ে কামড়ে ট্যাটু বানিয়ে দিই। অসভ্য মেয়ে। টি শার্ট নিয়ে পরে নিলাম। নজর ঠিক করেন আপনার। আচ্ছা শোনো। শুনতে পারবো না। অনেক খিদে পেয়েছে। এখন খেতে হবে। বাইরে চলে এলাম। পিছনে পিছনে নীলা এলো। আম্মু নামাজ পড়ে এলো। তাই তিনজনে খেতে বসলাম। তোরা কি নাতিপুতির মুখ না দেখিয়ে কবরে পাঠাবি? এই বয়সে কোথায় নাতিপুতির সাথে খেলা করব? তা না, চুপচাপ বসে থাকতে হচ্ছে। নাতিপুতি এগুলো খায় না মাকে। আর এই বয়সে যখন এত খেলার ইচ্ছা, তখন ব্যাট বল অথবা ফুটবল নিয়ে আসবো। ওগুলো তো ছেলেদের জন্য। তোমার জন্য না হয় হাঁড়ি পাতিল আর ফুল নিয়ে আসবো। আর কিছু বলতে পারলাম না। শুনতে শুরু করেছি। মানে মায়ের মাতৃভাষা। মাতৃভাষা কী হতে পারে? ওটা নিজ নিজ মাতৃভাষায় বুঝে নিন। চুপচাপ বসে খাচ্ছি আর শুনছি। আচ্ছা, তুমি নামাজ পড়ো, কুরআন পড়ো, আর মুখ দিয়ে এসব কী বের করো? কুত্তার বাচ্চা, তোর জন্য কখন আমার মুখ দিয়ে ভালো কথা বের হয়? বৌমা জীবনে আমার মতো ভুল করিও না। এক বাচ্চা নেওয়ার কি জ্বালা বুঝতেই পারছো। জ্বালিয়ে মারবে। আমার দোষ কোথায়? আমি কি করেছি? তুমি খেলাধুলা করতে চাইছো, আমিও তোমার ইচ্ছা পূরণ করতে চাইলাম। এখন আমার হাতে ঝাঁটা উঠলে তোর পিঠের হাড় ভাঙবো, হতচ্ছাড়া। আচ্ছা বলো, আমি শুনছি। নীলা হাসছে, তাই রাগে দিলাম পা দিয়ে একটা গুঁতা। আমার গুঁতা খেয়ে চুপ হয়ে গেছে। চুপচাপ খেয়ে চলে আসি। আম্মু বিড়বিড় করেই যাচ্ছে। কিছুক্ষণ পরে নীলা আসতে বললাম, আমার বকা খাওয়া দেখলে খুব হাসি পাই, তাই না? কোথাও না তো। আমি তো মোটেও হাসি না। হাসি কি সেটাই তো জানি না। কানের নিচে ঘন্টা বাজালে মুখ দিয়ে হাসি চলে যাবে।
নীলা চুপচাপ বিছানায় এসে অন্য সাইডে শুয়ে গেল। ফোনে রিলস দেখতে দেখতে ঘুম ঘুম ভাব। তখন নীলা বলল, আম্মু তখন কি বলল শুনেছো? আপনারাও কি ছোটবেলায় ফেরত যেতে ইচ্ছে করছে নাকি? বিকেলে গিয়ে সব কিছু নিয়ে আসবো। এখন কান্নাকাটি না করে ঘুমাতে দেন। ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। কয়েকদিন পর চুপচাপ বসে আছি। আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়ে গেছি। এই 1.5 মাস ধরে ঠিকমতো কলেজ যাওয়া হয় না। একটার পর একটা অ্যাক্সিডেন্ট হতেই আছে। কিভাবে কলেজ যাব? এই বজ্জাত মহিলা মশার মতো সারাক্ষণ ঘ্যান ঘ্যান করতে থাকে। বিয়ের 7 মাস, এখনও আমাদের মাঝে কোনো ফিজিক্যাল রিলেশন হয়নি। এটা কেউ শুনলে বিশ্বাস করবে না। আর যদি করে তাহলে আমাকে হার্বাল খাবার পরামর্শ দেবে। কিন্তু ওদের বোঝাবো কীভাবে? প্রবলেমটা কোথায়? বিভিন্নভাবে আমাকে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে রাখি। প্রায় 2 মাস দেখেছি এই মেয়ের কীর্তিকলাপ। সত্যি কি তার মধ্যে পরিবর্তন এসেছে, না আগের মতোই আছে? পরিবর্তন তো এসেছে, কিন্তু পুরোপুরি না। কেউ পুরোপুরি পরিবর্তন হয়ে গেলে তো তার অস্তিত্ব থাকে না। এখন বাকিটা আমাকে মানিয়ে নিতে হবে। মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। এখন সাপোজ ডিভোর্স দিয়ে দিলাম, আবার বিয়ে করলাম, তখন যদি এর থেকে ওই মেয়ে আরও বেশি খারাপ হয়, বদমেজাজি, অহংকারী হয়। রাতের খাবার খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে এইসব ভাবছি। এখন সব কিছু মিটমাট করে নেওয়া উচিত। অনেক তো হলো। একটু পরে নীলা রুমে এসে দরজা আটকে ওয়াশরুমে গেল। একটু পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে এসে পাশের চেয়ারে বসলো। ভয় দেখানোর জন্য বললাম, আগামীকাল উকিলের কাছে যাব, সাথে আপনিও যাবেন। আচ্ছা। চেহারা একদম ফ্যাকাশে হয়ে গেল। আমি কিছু বললাম না, বাইরের দিকে তাকিয়ে থাকলাম। নীলা উঠে বিছানায় চলে গেল। আমি চুপচাপ বসে আছি। একটু পরে কান্নার শব্দ পেলাম। পিছনে ঘুরে দেখি অন্য সাইডে মুখ করে কান্না করছে। চেয়ার ছেড়ে উঠে বিছানার কাছে এসে বললাম, গলায় কি মাছির কাঁটা আটকে গেছে? এমনভাবে কান্না করছেন কেন? আমার কথা শুনে চুপচাপ হয়ে গেল। কোনো রকম সমস্যা হলে ডাক্তারকে ফোন দিচ্ছি। তুমি আমাকে হত্যা করো, আমি নোট লিখে দেব, কেউ তোমাকে দোষ দেবে না। পৃথিবীর লোকজন কিছু বলবে না, কিন্তু যখন কবরে যাব তখন কি জবাব দেব? সেই ভয় যদি থাকতো আমার সাথে এমন করতে পারতে না। আমি আবার কি করলাম? এসব কথা বলে লাভ নেই। আগামীকাল আমার সাথে যাবেন, আর আপনি নিজে সুসাইড করলে করতে পারেন। ওয়েট, একটা ছুরি নিয়ে আসছি। ঘুরিয়ে বললাম, কিভাবে মরতে পছন্দ করবেন? আমার চোখের দিকে তাকিয়ে আছে। চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে কানের মধ্যে যাচ্ছে। হাত ধরে টেনে উঠিয়ে দাঁড় করিয়ে দিয়েছি। পাশে গামছা ছিল, ওটা নিয়ে 2 হাত দিয়ে পেঁচিয়ে নিলাম। আমার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ বন্ধ করে নিল আর মাথা পিছনে হেলিয়ে গলা ফাঁকা করেছে। বাহ, দেখি প্রস্তুতি নিয়েই নিয়েছে। গামছা ফেলে ঠোঁটের উপর একটা চুমু দিতেই চোখ খুলে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি কিছু বলবার আগেই 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে শব্দ করে কেঁদে উঠেছে। বাপরে, কি শক্তি! মনে হচ্ছে আমার সব হাড়গোড় ভেঙে যাবে। বুকে মাথা রেখে কেঁদেই যাচ্ছে। আমি ওনার মাথার উপর গাল রেখে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। তার কান্নার চোটে আমার চোখ দিয়ে কখন জল বেরিয়ে গেছে বুঝতে পারিনি। বেশ কিছুক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকলাম। আস্তে আস্তে কান্নার আওয়াজ কমে এলো। কান্না করতে করতে আমাকেই গোসল করিয়ে দিয়েছে। বাপরে, চোখে এত পানি কোথা থেকে আসে? এবার মরার জন্য প্রস্তুতি নেন। আমার কথা শুনে আরও শক্ত করে জড়িয়ে ধরেছে। আরও, আরে সত্যি সত্যি মরার জন্য না, লজ্জায় মরার কথা বলছি। তুমি ছুঁয়ে দিলে হায়, আমি লজ্জায় মরে যাই। বুক থেকে মাথা তুলে আমার চোখের দিকে তাকালো। কপালে কপাল ঠেকিয়ে বললাম, এমনভাবে চেয়ে থাকার কারণ কি? কিছু না বলে আবারও বুকে মাথা রাখলো। কতক্ষণ যে এমনভাবে দাঁড়িয়ে থাকতে হবে? কোথায় সারবে তা না করে আরও জড়িয়ে ধরলো। 2 হাত ধরে ছাড়িয়ে নিয়ে সরিয়ে বললাম, মানুষ এমনভাবে কাঁদে? চোখ লাল হয়ে গেছে, কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে। মনে মনে বললাম, বোবা হয়ে গেল নাকি? কী যে বলবো মাথায় আসছে না। আবার এসে জড়িয়ে ধরে কেঁদে উঠল। এত কান্নাকাটি করলে চলে? তুমি তুমি অনেক খারাপ। এটা নতুন কি? এত কাঁদলে চোখের পানি শুকিয়ে যাবে। আজকের মতো কান্না অফ করেন, অন্য কোনো একদিন কান্না করবেন। এখন থেকে আর কান্নাকাটি করবে না আমাকে কান্না করাবে সেটা নাই শুনলেন।
আপনারা সব যান মতিয়াই হুতি পড়েন। আর এত কিছু আর কিছু শুনতে হবে না। কি হবে না হবে সেটা আপনাদের শুনবার লাগবে না। গোপন কথা ওপেন করতে নাই, বাকিটা ইতিহাস বলা চলে। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধনিয়া পাতা।